ওকে, আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি জানাবেন। কারণটা হচ্ছে জুম অ্যাপ আমার এখানে সাইন ইন করা নাই বিধায় একটু হয়তো বা ডিস্টার্ব হতে পারে আর কি। 49তম বিসিএস এর বিষয়ভিত্তিক গাইডলাইন সেশনে আপনাদের সবাইকে স্বাগত। পুরোটা সময় জুড়ে আমি মোহাম্মদ ফারুক আহমেদ আপনাদের সাথে থাকবো। আমি 41তম বিসিএস এর একজন লেকচারার। চির সরকারি কলেজ কুমিল্লাতে বর্তমানে কর্মরত আছি। যেহেতু বিসিএস এর মোটামুটি 49তম বিসিএস যে বিষয়ভিত্তিক যে গাইডলাইনের অর্থনীতির আজকে আমরা প্রথম পত্র যে সিলেবাস এবং সেই সিলেবাসের কি কি টপিকস গুলো আছে সেই টপিকস গুলো এবং সেখান থেকে কেমন প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং আমার পুরো সেশনটা শেষে আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্য নিব। যদি কোনো জানার থাকে সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি প্রশ্ন থাকে। তো চলুন আমরা আমাদের সেশনের মূল পর্বে চলে যাই। আমরা যদি দেখি যে 49তম বিসিএস এর যে সিলেবাসটা দেয়া হয়েছে সেই সিলেবাসে প্রথম পত্রে টোটাল 11টা টপিকস রয়েছে, 11টা অংশ রয়েছে। সেই 11টা অংশের আহ মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে, এখানে দেখুন লেখা আছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, বেসিক ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টস ইন রিলেশন টু দ্য কেনসিয়ান মডেল অফ ইনকাম ডিটারমিনেশন, রিলেভেন্স অফ কেনসিয়ান ইকোনমিক্স ফর আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। তো যেটা হচ্ছে যে প্রথম যে টপিকসটা ছিল যে ইকোনমিক্সের যে প্রথম পত্রে, সেটা হচ্ছে যে ম্যাক্রো এবং মাইক্রো অর্থনীতির রিলেটেড যে অংশগুলো রয়েছে। তো তার মধ্যে একটা রয়েছে যে কেইনসীয় আয় নির্ধারণ মডেল। আমরা জানি যে বিশেষ করে যে জাতীয় আয় নির্ধারণ, বেকারত্ব, তারপর হচ্ছে সরকারি ব্যয়ের যে গুরুত্ব, এই সকল বিষয় নিয়ে কেইনসীয় তার একটা আয় মডেল প্রদান করেছিলেন। তো সেই মডেল সম্পর্কিত কিছু আহ, ধারণা আমাদের বিশেষ করে রিটেনে আগে আসতো, যেহেতু এখন এমসিকিউ আকারে আসবে, সুতরাং সেখান থেকে কিছু ধারণা আমাদের সবারই থাকা প্রয়োজন আর কি। এবং সেটা হচ্ছে যে কেইনসীয় মডেলটা অনুন্নত দেশের জন্য কতটা উপযুক্ত বা তার প্রাসঙ্গিকতা কতটুকু সেটা আপনাদেরকে জানতে হবে। তো আমরা চলুন দেখি যে এই যে টপিকসটা, প্রথম যে অংশটা টপিকসটা, সেটা থেকে আমাদের কি কি পড়তে হবে আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে যে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির যে মৌলিক ধারণাগুলো সেগুলো সম্পর্কে আমাদের সবারই স্পষ্ট এবং স্বচ্ছ ধারণা থাকা লাগবে। কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। কার্যকরী চাহিদা ও বিনিয়োগের মাধ্যমে আয়ের মাত্রা বা আয় নির্ধারণ প্রক্রিয়াটা আমাদেরকে জানা লাগবে। বিশেষ করে এই প্রশ্নটা সাধারণত রিটেনে প্রশ্নটা আসতো, কিন্তু এখন বিষয়টা হচ্ছে যেহেতু এমসিকিউ আকারে আসবে, সুতরাং এই যে রিটেনের যে প্রশ্নগুলো যদি আমরা ভালো করে স্বচ্ছভাবে যদি এই টপিকটা সম্পর্কে ভালো করে ধারণা রাখি, তাহলে এমসিকিউ যেমন টাইপেরই প্রশ্ন হোক না কেন দেখা যাবে আমরা আনসার করতে পারবো। এরপরে রয়েছে বেকারত্ব সঞ্চয়ের অভাব, বিনিয়োগ ঘাটতি দূর করতে সরকারি ব্যয় বৃদ্ধির গুরুত্ব। এটাও সাধারণত আগে রিটেন আকারে যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্নগুলোতে আসতো, কিন্তু বর্তমানে যেহেতু এমসিকিউ আকারে আসবে, সুতরাং এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারে। তবে যদি এখান থেকে এমসিকিউ আকারের প্রশ্ন আসে তবে সেই প্রশ্নগুলো খুবই মানে সহজ হবে আর কি। আশা করি আপনারা সবাই সেটা পারবেন। এবং হচ্ছে তারল্য ফাঁদ, খুব গুরুত্বপূর্ণ। এই তারল্য, জেম কেইনস যে এই তারল্য ফাঁদ বলা যায়, উনি হচ্ছে এটা আহ, প্রবর্তনকারী বা প্রবক্তা। তো সুতরাং এই তারল্য ফাঁদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুতরাং এই তারল্য ফাঁদটা সম্পর্কে বিশেষ করে সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে, হ্যাঁ, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আর কি। সুতরাং এই তারল্য ফাঁদটা কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। এরপরে রয়েছে যে অপূর্ণ নিয়োগ স্তর থেকে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর উপায়। যেটা আমরা দেখেছিলাম যে লেইসেস ফেয়ার ইকোনমি তথা যে ক্লাসিক্যাল ইকোনমিতে যেখানে ছিল কি সরকারি হস্তক্ষেপ, সেখানে অগ্রাহ্য করা হয়েছিল, কিন্তু জে এম কেইন্স পরবর্তীতে সেটাকে তিনি বলেন যে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন সেক্ষেত্রে অপূর্ণ নিয়োগ স্তর থেকে যদি পূর্ণ নিয়োগ স্তরে আমরা পৌঁছাতে চাই। সুতরাং এই জায়গাটা অর্থাৎ এই যে টপিকসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ধারণা থাকা প্রয়োজন। এরপরে যদি আমরা দ্বিতীয় যে টপিকসটা অর্থাৎ প্রথম পত্রের যে দ্বিতীয় টপিকসটা রয়েছে সেটার দিকে যদি একটু খেয়াল করি, তাহলে দেখব এখানে রয়েছে কনসেপ্টস অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যান্ড দেয়ার ডিটারমিনেন্টস, কনসেপ্টস অ্যান্ড মেজারমেন্টস অফ ভেরিয়াস ইলাস্টিসিটিস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ চাহিদা ও যোগানের ধারণা, তাদের নির্ধারক
অর্থাৎ চাহিদা এবং যোগান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। হ্যাঁ, মানে চাহিদা যোগান কি কি কারণে পরিবর্তিত হতে পারে, বা একজন মানুষ তার কোন কোন বৈশিষ্ট্যের কারণে সে কোনো দ্রব্যের প্রতি চাহিদা প্রকাশ করে, তাই না? যেমন ভোক্তার রুচি পছন্দ, তারপরে রয়েছে হচ্ছে দ্রব্যের দাম, ভোক্তার আয়। তো সামগ্রিকভাবে যে এই যে নির্ধারকগুলো রয়েছে, এই নির্ধারকগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া চাহিদা ও যোগানের বিভিন্ন স্থিতিস্থাপকতা খুবই গুরুত্বপূর্ণ। ইলাস্টিসিটিটা খুব ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে এখান থেকে যে আয় স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এই স্থিতিস্থাপকতা উপরে ভিত্তি করে যে পণ্যের যে ক্লাসিফিকেশন, অর্থাৎ পণ্যের যে শ্রেণীকরণ, হ্যাঁ, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে নিত্য প্রয়োজনীয় পণ্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কত, বা আই স্থিতিস্থাপকতা কত হবে, বা দাম স্থিতিস্থাপকতা কত হবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিতে পারে। আবার দেখা যাচ্ছে বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে আই স্থিতিস্থাপকতা কেমন হবে। তো এই যে ফ্যাক্টর গুলো, সেগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্থিতিস্থাপকতা নির্ণয়ের যে সূত্রগুলো, এগুলো হুবহু চলে আসতে পারে। সুতরাং স্থিতিস্থাপকতাটা বিশেষ করে এই অধ্যায়টার মধ্যে, যেহেতু এখানে এমসিকিউ প্রশ্ন আসবে, সুতরাং এক্ষেত্রে স্থিতিস্থাপকতা সম্পর্কিত ধারণা, এখানকার অঙ্কগুলো যদি আমরা একটু ভালো করে প্র্যাকটিস করি, তাহলে এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসবে, আশা করছি আমরা সেই প্রশ্নগুলো নির্ভুল উত্তর করতে পারব। তো চলুন দেখি আমরা এই অধ্যায় থেকে কি কি অংশ আমাদের পড়া উচিত। তো প্রথমত হচ্ছে যে চাহিদা ও যোগানের সংজ্ঞা স্বাভাবিকভাবেই ধারণা থাকা লাগবে। এরপরে হচ্ছে প্রকারভেদ, তাদের নির্ধারক সমূহ আমাদের জানা প্রয়োজন। চাহিদা ও যোগান বিধি, চাহিদা বিধিটা যোগান বিধিটা খুব ভালো করে জানা দরকার। বিশেষ করে এই ক্ষেত্রে চাহিদা ও যোগান বিধি যে সীমাবদ্ধতা গুলো যে রয়েছে, হ্যাঁ, সেই সীমাবদ্ধতা গুলো সম্পর্কে কিন্তু খুব স্পষ্ট ধারণা থাকা দরকার। আর নয়তো এখান থেকে খুব একটু যদি ডিপ প্রশ্ন করে, তাহলে সেই সীমাবদ্ধতা গুলোর আলোকে দেখা গেল এই টপিকটার উপরে ভিত্তি করে প্রশ্ন করতে পারে। হুম। এর পরের অংশটা যদি দেখি আমরা, চাহিদা ও যোগান সমীকরণ খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এমসিকিউ প্রশ্নের জন্য এই যে টপিকসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমাদেরকে হয়তো এমনও হতে পারে যে চাহিদা যোগান সমীকরণ, একটা সমীকরণ দিয়ে দিল। ফর এক্সাম্পল ধরে আমি বললাম আহ, যে ডি ইকুয়ালস টু এ প্লাস বিপি, অথবা আবার দিলাম হচ্ছে যে এখানে ডিপি, অথবা এসপি, এখানে হচ্ছে কি এ মাইনাস বিপি। তো এই যে সমীকরণগুলো, এই সমীকরণগুলো দিয়ে আপনাকে বলতে পারে যে কোনটা যোগান সমীকরণ, বা আহ, কোনটা চাহিদা সমীকরণ। এবং এখানে এই যে ঢাল, এই ঢালগুলো আমাদেরকে সমীকরণ একটা উল্লেখ করে দিয়ে বলে দিতে পারে যে এই সমীকরণটি ঢাল কত হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই চাহিদা ও যোগান সমীকরণ টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাহিদা এমসিকিউ গুলোর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চাহিদা ও যোগান সমীকরণ সম্পর্কিত যাবতীয় প্রশ্নগুলো, সেগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে। তো এর পরের প্রশ্নটা যদি আমরা একটু ভালো করে দেখি, এরপরে রয়েছে যে স্থিতিস্থাপকতা। কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম যে স্থিতিস্থাপকতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ক্ষেত্রে চাহিদা যোগানের উপর স্থিতিস্থাপকতার প্রভাব, এটা আমাদের ভালো করে দেখতে হবে। যদিও এই অংশটা রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই অংশটা থেকে রিটেনে খুব ভালো প্রশ্ন হতো। তো যেহেতু এখন এমসিকিউ, সুতরাং এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আমি একটু যারা পার্টিসিপেন্টস আছেন আপনাদের কাছ থেকে কয়েকজনের কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাচ্ছি। হ্যাঁ, রেফারেন্স গুলো শেয়ার করবেন প্লিজ। ওকে। হ্যাঁ, আমি অবশ্যই কোথা থেকে পড়তে হবে সেগুলো অবশ্যই আমার স্লাইডের শেষে, সেশনের শেষের দিকে আমি একেবারে লেখকের নাম সহ বই সহ সব উল্লেখ করে দিব। ইনশাল্লাহ আপনারা আশা করছি যে একটা স্পষ্ট এবং সুন্দর গাইডলাইন পাবেন। যদি ইংলিশ টার্মটা বলতেন স্যার, মাইক্রো আর জন্য কি ফলো করবো? ওকে। হ্যাঁ, অবশ্যই আমি মাইক্রো ম্যাক্রো কোথা থেকে পড়বেন সেই রিসোর্স গুলো, উৎসগুলো অবশ্যই আমি বলে দিব। সেটা নিয়ে টেনশনে কিছু নেই। আমরা আগে সিলেবাসটা একটু দেখি, তারপর হচ্ছে অবশ্যই দেখবো যে কোথা থেকে কিভাবে পড়তে হবে। ওকে। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় যে টপিকসটা, সেই দ্বিতীয় টপিকস থেকে আমাদের কি কি অংশ পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আ, এখানে যে অংশগুলো যে লিখলাম, হ্যাঁ, আমি যে লিখেছি, এই অংশগুলো পড়লেই যে আপনার সম্পূর্ণ
ভাবে আমি যে বলছি যে সিলেবাসটুকু একেবারে টোটালি কাভার হয়ে যাবে, তা কিন্তু না। আপনি দেখা যাবে কি যে যখন বইটা পড়তে যাবেন, হ্যাঁ বইটা যখন পড়বেন, তখন বইয়ের পড়তে গেলে দেখবেন আরো সূক্ষ্মতি সূক্ষ্ম অনেকগুলো টপিক সামনে চলে আসবে। হ্যাঁ, তো সেই টপিক গুলো কিন্তু আপনাকে পড়তে হবে। হ্যাঁ, যে এইখানে যে অংশ টপিক গুলো আছে, শুধু যে এগুলি পয়েন্ট গুলি আপনি পড়বেন আসলে তা কিন্তু না। তার বাইরেও আপনি যখন বই পড়তে যাবেন, তখন দেখা যাবে যে এর বাইরেও অনেক রিলেভেন্ট প্রাসঙ্গিক অনেক টপিকস থাকবে, যেগুলো আপনাকে পড়তে হবে। সুতরাং এর বাইরেও কিন্তু আহ, পড়ার মানসিকতা থাকতে হবে আর কি। হ্যাঁ, কারণ অনেক সময় হচ্ছে যে পিএসসি যে সবসময় যে সিলেবাসকে পুরোপুরি শতভাগ অনুসরণ করে যে তারা তাদের প্রশ্নগুলো করে, এটা কিন্তু একেবারে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাসের বাইরেও যেটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হবে, যে যেমন এই টপিকসটা রিলেটেড, বিশেষ করে আমি যদি বলি এই যে সিলেবাসের যে দ্বিতীয় যে অংশটা, হ্যাঁ দ্বিতীয় যে টপিকসটা বা দ্বিতীয় অধ্যায়টা আমরা বলতে পারি, এই অধ্যায়টা যদি আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রথম পত্র যে বইটা রয়েছে, হ্যাঁ প্রথম পত্র যে বইটা রয়েছে অর্থনীতির, সেই প্রথম পত্র বইয়ের এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, বক্তার আচরণ তত্ত্ব নিয়ে একটা অধ্যায় আছে। সেই দ্বিতীয় অধ্যায়টা যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে মোটামুটি এখান থেকে অনেকটা প্রায় 80% কাভার হয়ে যাবে। অর্থাৎ বিসিএস রিটেনে যে ধরনের প্রশ্ন আসে, মানে এমসিকিউ তে যে ধরনের প্রশ্ন আসবে সেটার উপর ভিত্তি করে, তাহলে 70 to 80% যদি কাভার হয়ে যায়, তাহলে বাকি থাকে 20%। তাহলে এই 20% আপনি পড়বেন কোথায়? বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছেন, হ্যাঁ বা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, আপনারা যে বিএসএস এর কোর্সে অর্থনী প্রথম বর্ষে যে আপনারা যে মৌলিক বেস্টিক অর্থনীতি যে বইটা পড়তেন, সেই মৌলিক বেস্টিক অর্থনীতি বইটার আহ, আহ, থেকে সংশ্লিষ্ট এর সংশ্লিষ্ট যে টপিক গুলো আছে সেগুলো যদি একটু ভালো করে একটু মনোযোগ সহকারে পড়েন, তাহলে দেখা যাবে অন্তত এই অধ্যায়ের উপরে আপনাদের প্রায় শতভাগ প্রিপারেশন আশা করি হয়ে যাবে আর কি। তাহলে এখান থেকে যদি আমরা পড়ি, তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা, পাশাপাশি পাশাপাশি অনার্সের যে মৌলিক বেস্টিক যে অর্থনীতি ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে বাংলায়, ওই বইটা আপনারা দেখতে পারেন। আহ, তো সেই বইটা নিতে পারেন নাকি। তো সেই বইটার লেখক হিসেবে যদি আমি আপনাদেরকে বলবো, আহ, যেমন আমি 40তম বিসিএস, 41তম বিসিএস এবং 43তম বিসিএস এ আহ, দুইজন রাইটারের বইটা আমি কিনেছিলাম। একটা হচ্ছে যে ডক্টর লিয়াকত আলী খান স্যার, আরেকটা হচ্ছে মনোরঞ্জন চক্রবর্তী। মনোরঞ্জন চক্রবর্তী বইটা খুবই ডিপলি তিনি লিখেছেন, একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলোকে তিনি তুলে আনার চেষ্টা করেছেন। আর ডক্টর লিয়াকত আলী খান স্যার উনি বইটাকে একটু সহজ ভাষায় উপস্থাপন করতে গিয়ে দেখা গিয়েছে যে অনেক টপিকস যেটা আরেকটু ডিপলি আলোচনা করা যেত সেটা করা হয়নি। তো সেক্ষেত্রে আপনারা দুইটা বই এর মধ্যে থেকে যেটা আপনাদের কাছে মনে হবে যে আমি মনোজন চক্রবর্তী স্যারের মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, সেটাও আপনারা ক্রয় করতে পারেন, অথবা ডক্টর লিয়াকত আলী খান স্যার উনার বইটা আপনারা একটু দেখতে পারেন অনার্সের ব্যষ্টিক অর্থনীতির জন্য। আর একাদশ দ্বাদশ শ্রেণীর অনেকগুলো প্রকাশনীর বই রয়েছে, তো সেই বই থেকে আপনারা যে কোনো একটা ভালো প্রকাশনীর বই আপনারা নিতে পারেন। উম, এখন আমরা যদি তৃতীয় অধ্যায়টা যদি একটু দেখি, এটা সম্পূর্ণ উপযোগের উপরে ভিত্তি করে অধ্যায়টা। তো দেখেন এখানে বলা হয়েছে যে কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল ইউটিলিটি, অর্থাৎ পরিমাণগত এবং পর্যায়গত উপযোগ, তাই না? এবং হচ্ছে যে এই কার্ডিনাল উপযোগ এবং অর্ডিনাল উপযোগ, বিশেষ করে এই অধ্যায় থেকে যেহেতু এমসিকিউ আকারের প্রশ্ন আসবে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এদের প্রবক্তা যারা, হ্যাঁ তো তাদের নামগুলো থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে কোন রাসমান যে প্রান্তিক উপযোগ নীতি রয়েছে এবং আলফ্রেড মার্শালের সমপ্রান্তিক উপযোগ নীতি, তো বিশেষ করে যে দুইটি পণ্যের মধ্যে আপনি কিভাবে একজন ভোক্তা যে সেক্ষেত্রে তার পণ্য ভোগের সিদ্ধান্ত নিবে, হ্যাঁ সেটার ক্ষেত্রে কিন্তু সমপ্রান্তিক উপযোগ নীতিটা আহ সাহায্যে ব্যাখ্যা করা হয়। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই অংশটা পড়তে গিয়ে আপনারা দেখবেন হচ্ছে যে উম, যে অর্থের প্রান্তিক উপযোগ, হ্যাঁ যে অর্থের প্রান্তিক উপযোগ বলে একটা ধারণা আপনারা পাবেন, সেই অর্থের প্রান্তিক উপযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ
বিশেষ করে এমসিকিউ তে প্রশ্ন আসার জন্য, হ্যাঁ, সমপ্রান্তিক নীতির সাথে সম্পৃক্ত একটা ধারণা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। সেটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে আর কি। তো চলুন দেখে দেখা যাক যে এই অধ্যায় থেকে আমরা কি কি বিষয় পড়তে পারি। প্রথমত হচ্ছে স্বাভাবিকভাবেই উপযোগের সংজ্ঞা, তারপর হচ্ছে সেগুলোর প্রকারভেদ, হ্যাঁ, তো সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। এছাড়া সংখ্যাগত ও পরিমাণগত বা পর্যায়গত উপযোগের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, তাদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, হ্যাঁ, তো সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। এছাড়া সরি এছাড়া সব আরেকটা গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। হ্যাঁ, তো প্রান্তিক উপযোগটা থেকে খুব ভালো এমসিকিউ আসতে পারে। এটা হয়তো বা একটা ছোট্ট করে একটা রেখা আপনার একটা প্রশ্ন দিয়ে অথবা বলতে পারে যে নিচের কোনটি প্রান্তিক উপযোগ। হ্যাঁ, চারটা অপশন দিয়ে হয়তো বা চার ধরনের আপনার রেখা চিত্র দিয়ে বলে দিতে পারে যে নিচের কোনটি প্রান্তিক উপযোগ রেখা। তো সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোনটা প্রান্তিক উপযোগ। তো আমরা তো জানি প্রান্তিক উপযোগ রেখা কি হচ্ছে, বাম থেকে ডানে নিম্নগামী হয়। এবং আরেকটা হচ্ছে যে প্রান্তিক উপযোগের সাথে যে চাহিদা রেখার যে একটা সম্পর্ক। হ্যাঁ, কারণ আমরা জানি যে প্রান্তিক উপযোগ রেখা থেকেই আসলে চাহিদা রেখা পাওয়া যায়। তো সেই প্রান্তিক উপযোগটা, এই বিশেষ করে এই উপযোগের যে অধ্যায়টা, এই উপযোগের অধ্যায় থেকে প্রান্তিক উপযোগ রেখার ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে খুব ডিপলি ভালো করে পড়াশোনা করতে হবে আর কি। আর আরেকটা হচ্ছে যে দেখা গেল কি আবার একটা উপযোগ ফাংশন দিয়ে আপনাদেরকে বলতে পারে যে এই সেটার একটা গাণিতিক ভাবে যদি প্রশ্ন আসে তাহলে সেটা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সেই ফাংশনের প্রান্তিক উপযোগ নির্ণয় করতে বলতে পারে। হ্যাঁ, সেভাবেও প্রশ্ন হতে পারে। তো স্বাভাবিকভাবে আমাদের গাণিতিক এবং তাত্ত্বিক বা থিওরিটিক্যালি উভয়ভাবে প্রিপারেশনটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে একটু আগে তো বললাম যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক। যে প্রান্তিক উপযোগ যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে মোট উপযোগটা কেমন হয়, প্রান্তিক উপযোগ যদি শূন্য হয়ে যায় মোট উপযোগ কেমন হবে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে। যেমন আমরা জানি প্রান্তিক উপযোগটা যদি শূন্য হয়ে যায় তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়, এবং পরবর্তীতে যদি ভোগের পরিমাণ আরো বৃদ্ধি করতে থাকে তখন প্রান্তিক উপযোগ একটা সময় ঋণাত্মক হয়ে যায়, যেটাকে আমরা অনুপযোগ বলে থাকি। তখন দেখা যাচ্ছে যে মোট উপযোগটা হ্রাস পায়। এবং এই যে প্রান্তিক উপযোগ মোট উপযোগের উপর ভিত্তি করে কিন্তু একজন ভোক্তা তার ভোগটাকে কতটুকু পর্যন্ত চালিয়ে নিবেন সেটা সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায়। সুতরাং এই অধ্যায়ের ক্ষেত্রে প্রান্তিক উপযোগটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের চিত্র সেখানে আসতে পারে, অর্থাৎ গ্রাফ সেখানে আসতে পারে, তবে সেটা সম্ভাবনা খুবই কম। তো আরেকটা হচ্ছে যে আলফ্রেড মার্শালের যে প্রান্তিক উপযোগ বিধি এবং হচ্ছে সমপ্রান্তিক যে উপযোগ বিধি যে দুইটা রয়েছে, এই উপযোগ বিধি দুইটা খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কারণটা হচ্ছে এখান থেকে বিশেষ করে তাদের এই যে আলফ্রেড মার্শালের যে এই উপযোগ বিধি সম্পৃক্ত যে উম, ধারণাগুলো রয়েছে সেগুলো যে সমালোচনা সীমাবদ্ধতা, হ্যাঁ, সেখান থেকে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন করা যায়। সুতরাং সেখান থেকে কিন্তু আমাদেরকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যদি এই অংশগুলো থেকে আমরা এমসিকিউ শতভাগ কমন পেতে চাই। এরপরে রয়েছে যে আলফ্রেড মার্শালের সাম্প্রতিক উপযোগবিধি প্রয়োগ ও সীমাবদ্ধতা, একটু আগে আমি আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। এছাড়া উপযোগ অপেক্ষক ও উপযোগের নির্ধারক সমূহ, এটা খুব গুরুত্বপূর্ণ। উপযোগ অপেক্ষক দেখা গেল তিন চারটা অপেক্ষক দিয়ে বলে দিতে পারে যে নিচের কোনটি উপযোগ অপেক্ষক। সুতরাং এই উপযোগ অপেক্ষক গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে, এবং উপযোগের নির্ধারক সমূহ, তো এগুলো আমরা একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে যে যেমন প্রশ্নই আসুক না কেন আমরা আশা করি যে সেগুলো নির্ভুল উত্তর করতে পারবো। তো এই যে অধ্যায় তৃতীয় যে আলোচনা করলাম, এই তৃতীয় অধ্যায় সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা যদি একটু কমেন্টস করে জানাতেন প্লিজ। সাবজেক্টিভ প্রশ্ন কি ইংরেজিতে হবে স্যার? আর ইংরেজিতে হলে আমরা কোন বই থেকে চর্চা করতে পারি, যেহেতু বারবার বাংলায় পড়ে এসেছে। আবার বক্স আসছে। থ্যাংক ইউ স্যার। এর ইংলিশের জন্য স্যার ওয়াহিদুর রহমান তালুকদার স্যারের বই কেমন হবে স্যার? বাংলায় কি সব টার্ম গুলো ইংলিশ ভার্সন ধরে জেনে নিতে হবে? আচ্ছা, আহ এখন প্রশ্নটা হচ্ছে যে সাবজেক্টিভ প্রশ্ন সেটা কি বাংলায় হবে না ইংরেজিতে হবে? এটা একেবারে মিলিয়ন ডলারের একটা প্রশ্ন। আসলে যেহেতু এর আগে এমসিকিউ আকারে কখনো প্রশ্ন পিএসসি করে নাই, হ্যাঁ, তবে আমার যে ধারণা সেটা হচ্ছে
একটা লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা আছে। যেমন আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছি বা আপনারা যারা এসেছেন, তারা আমাদের আপনাদের ম্যাক্সিমাম কোর্সগুলোই কিন্তু ইংলিশে, মানে বইগুলো কিন্তু ইংলিশে পড়ে এসেছেন। হ্যাঁ, যার কারণে আপনাদের অনেকগুলো বাংলার যে টার্ম সেগুলোর সাথে কিন্তু আপনারা পুরোপুরি ভাবে অনেক সময় দেখা যায় অ্যাডজাস্টমেন্ট করতেও আপনাদের একটু সমস্যা হয়। কিন্তু যারা ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা, ওনারা কিন্তু সম্পূর্ণভাবে বাংলায় পড়াশোনা করেন, বইটা সম্পূর্ণ বাংলাতেই তারা পড়াশোনা করে থাকেন। এখন পিএসসি তাহলে কি করবে? পিএসসি যদি ইংলিশে প্রশ্ন করে, এটা আমার ধারণা, আমার পারসেপশনের জায়গা থেকে আমি বলছি, পিএসসি যদি ইংলিশে, ইকোনমিক্স এর প্রশ্নটা যদি ইংলিশে করে সম্পূর্ণ, তাহলে দেখেন যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসেন বা সাত কলেজে যারা পড়াশোনা করে আসেন, তাদের প্রতি আমি, মানে এটা আমার ধারণা, একটা ইনজাস্টিস করা হবে। হ্যাঁ, কেন? তার কারণটা হচ্ছে, আপনাকে তো এমন ভাবে প্রশ্নটা করতে হবে যাতে এই ক্ষেত্রে সব ধরনের ক্যাটাগরির শিক্ষার্থীরাই যাতে কমফোর্ট ফিল করে, তাই না? এখন এই জন্য, মানে আমার এই ধারণা থেকে আমার কাছে মনে হচ্ছে পিএসসি বাংলায় প্রশ্নটা করতে পারে, সাবজেক্টিভের প্রশ্নগুলো বাংলায় করতে পারে। আর আরেকটা হচ্ছে, যদি এমন হয়, যেমনটা হচ্ছে আমরা রিটেনের ক্ষেত্রে যেটা দেখি, হ্যাঁ, রিটেনের প্রশ্নগুলোতে যদি আমরা দেখি, সেখানে বাংলার পাশাপাশি ইংলিশও থাকে। অর্থাৎ যে এক পাশে যদি বাংলা থাকে, ঠিক তার অপর পেজে সেটা কিন্তু কি থাকে, ইংলিশও থাকে। তো সেই ক্ষেত্রে এমনটাও হতে পারে। আর আরেকটা হচ্ছে যে, আহ, যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চায়, তাদের কিন্তু প্রিলিমিনারি যখন আমরা ফর্ম ফিল আপ করি, তখন কিন্তু একটা অপশন থাকে, আপনি সেটা কি ইংলিশ ভার্সনে দিতে চাচ্ছেন না বাংলা ভার্সনে দিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে যদি সেই ধরনের অপশন থাকে, তাহলে যারা ইংলিশে প্রশ্নগুলোতে কমফোর্ট কমফোর্ট ফিল করবে বা করে, স্বাভাবিকভাবে তারা নিশ্চয়ই সেই ইংলিশ ভার্সনটাকে সিলেক্ট করেছে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার পারসেপশনের যে জায়গা থেকে ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে পিএসসি হয়তোবা বাংলাতেই প্রশ্নটা করতে পারে। আহ আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আরেকটা হচ্ছে যে, আমি আর কয়েকটা কমেন্টস একটু পড়তে চাই। হ্যাঁ, কোন চ্যাপ্টার গুলো পড়বো? ওকে। কথা ভালো শোনা যাচ্ছে না। এখন আরেকটা যে প্রশ্ন, সেটা হচ্ছে যে কোথা থেকে পড়বেন? এই অধ্যায়টাও ঠিক একই রকম ভাবে, আজকে যে অধ্যায়টা নিয়ে, মানে যে টপিক গুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ প্রথম পত্র, সেটা সম্পূর্ণ ব্যষ্টিক অর্থনীতি। হ্যাঁ, শুধুমাত্র যে প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায়টাই একমাত্র সামষ্টিক অর্থনীতির একটি অংশ, কেইনসীয় আয় নির্ধারণী যে মডেলটা। হ্যাঁ, তো কেইনসিয়ান ইনকাম যে মডেলটা, সেটা হচ্ছে যে আপনার সামষ্টিক অর্থনীতির আরেকটা অধ্যায় আমরা দেখবো সামনে, জাতীয় আয় রিলেটেড। এই দুইটা অধ্যায়ও শুধুমাত্র সামষ্টিক অর্থনীতির, ম্যাক্রো ইকোনমিক্স এর। বাট বাকি যেই অধ্যায়গুলো রয়েছে, তার সবগুলোই মাইক্রো ইকোনমিক্স এর বিভিন্ন অধ্যায়। এবং এই অধ্যায়টা, আপনারা যে তৃতীয় অধ্যায়টা, এটা আপনারা কোথা থেকে পড়বেন? আপনারা যদি অনার্সে, যেটা বললাম যে আহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের প্রথম বর্ষের যদি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি বইটা নেন, তাহলে সেখানে হয়তোবা দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা অধ্যায় হয়তোবা থাকবে, সেখান থেকে আপনারা এটা পড়ে নেবেন। আর আমি যদি ইন্টারমিডিয়েটের কথা বলি, ইন্টারমিডিয়েটের একাদশ দ্বাদশ শ্রেণী, বিশেষ করে একাদশ শ্রেণীর প্রথম পত্র, সেই প্রথম পত্রের এটা দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে চাহিদা যোগান, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যেই কিন্তু এই অংশটাও রয়েছে। হ্যাঁ, উপযোগ, চাহিদা যোগান, স্থিতিস্থাপকতা, এই সবগুলো, অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। হ্যাঁ, সেই ভোক্তা উৎপাদকের আচরণ, এই যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে প্রথম পত্রে, সেই অধ্যায়ের মধ্যে আপনারা এই টপিক গুলো পেয়ে যাবেন। তবে আমি বারবার করে বলছি, শুধুমাত্র যদি আপনি একাদশ শ্রেণীর প্রথম পত্রের বইটা যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশন শতভাগ সম্পন্ন হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অধিকতর জানার জন্য অনার্সের আহ বইটাও কিন্তু দেখতে হবে এবং সংগ্রহ করতে হবে। পরিশেষে আমি আরেকটা বইয়ের আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে বাজারগুলোতে রিটেনের, মানে হচ্ছে ইকোনমিক্স এর রিটেনের বই পাওয়া যায়। হ্যাঁ, বিসিএস এর রিটেনের বই পাওয়া যায়। আপনারা সেই একটা বই সংগ্রহ করতে পারেন, যে কোনো একটা প্রকাশনীর একটা বই সংগ্রহ করলে যেটা হবে কি যে, আহ, বিগত বিসিএস এর যে রিটেন পরীক্ষাগুলো হয়েছে,
সেম একই সিলেবাসটাই তো এখানে দিয়ে দিয়েছে। আগে যেখানে 200 মার্কসের সিলেবাসে মানবন্টন ছিল, সেটা এখন 100 মার্কস, অর্থাৎ প্রথম পত্রে 50, দ্বিতীয় পত্রে 50। তো একই টপিক গুলো রয়ে গেছে। সেক্ষেত্রে যেটা হবে কি, যে আপনি আহ বিগত সালের প্রশ্নগুলো যদি দেখেন, তখন আপনার ধারণা হবে যে আসলে কোন অংশটা থেকে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি। আপনি কিন্তু নিজেই একটা স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা বই সংগ্রহে রাখার জন্য মানে এক সাজেশন দিব। সেটা হচ্ছে যে বিসিএস এর ইকোনমিক্স এর রিটেনের যে বই বাজারে পাওয়া যায়, আপনি যে কোনো প্রকাশনীর একটা বই কিনে পড়তে পারেন। যদিও আমি পার্সোনালি নিজে কখনো মানে রিটেনের জন্য, সাবজেক্টিভ রিটেনের জন্য কোনো বই কিনি নাই। আমি নিজে নোট করে পড়তাম। ঠিক আছে, একটু কষ্ট হতো, তারপরেও নিজের মতো করে পড়তাম, যাতে আহ রিটেনে ভালো নাম্বার উঠানো যায় এবং অল্প সময়ের মধ্যে যাতে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায়। সেজন্য আমি নিজস্ব নোট করে পড়তাম আর কি। এখন এমসিকিউ তো আসলে ওরকম বিস্তারিত ভাবে নোট করা পসিবল না, মানে হিউজ, তাহলে একটা নতুন করে বই লেখা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা একটু ধারণা নিয়ে ওখান থেকে পড়তে পারেন। তো যেটা বলছিলাম, যে উপযোগ, তো এই উপযোগ আপনারা এইচএসসির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা থেকে পাবেন। সেখান থেকে প্রায় 60-70% বা 80%-এর কাছাকাছি আপনাদের কাভার হয়ে যাবে। বাকি 30-20% জন্য আপনি অনার্সের মৌলিক বেস্টিক অর্থনীতি বইটাকে দেখতে পারেন। সেক্ষেত্রে যেটা লেখক, ওই যে একই বললাম, অনার্সের জন্য আপনারা ডক্টর লিয়াকত আলী খান স্যার, তারপরে অনেক অনেক লেখক আছে আর কি। হ্যাঁ, তো আমি ডক্টর লিয়াকত আলী খান স্যার এবং হচ্ছে মনোরঞ্জন চক্রবর্তী স্যারের বইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং উনি এত সুন্দর করে, এত ডিপলি আলোচনা করেছে যে আহ মানে খুবই, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা বইটা মানে বাজারে যখন যাবেন বই কিনতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুইটা বই একটু ঘেঁটে দেখতে পারেন যে কোন বইটা আপনাদের কাছে ভালো লাগে। কারণ কেউ হয়তো বা দেখা যায় যে অল্প পড়ে সন্তুষ্ট হয়, আবার অনেকে অনেক বেশি পড়তে চায়, বেশি জানতে চায়। তো সেটা হচ্ছে যে পাঠক যিনি, তিনি কিভাবে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আমরা যদি চতুর্থ অধ্যায়ের দিকে দেখি, তাহলে চতুর্থ অধ্যায়ে কি বলা আছে? ইনডিফারেন্স কার্ভ তথা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, কনজিউমার্স ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভোক্তার যে ভারসাম্য, ইনকাম সাবস্টিটিউশন অ্যান্ড প্রাইস ইফেক্ট, যে বিকল্প মানে আয়ের বিকল্প প্রভাব এবং দাম প্রভাব, হ্যাঁ, এবং হচ্ছে মূল্য প্রভাব। তো এই অধ্যায় থেকে আমাদের, চলুন আমরা দেখি কি কি অংশ আমাদের এখান থেকে পড়া উচিত বা আমাদের পড়তে হবে। এটা হচ্ছে সিলেবাসের, এটা কিন্তু সিলেবাসটা কি, পিএসসি যে সিলেবাস, এটা কিন্তু সিলেবাসটা এই অংশটা হুবহু দেয়া আছে। আমি এটাকে বাংলায় আহ অনুবাদ করে নিয়েছি যে বুঝার সুবিধার্থে, যারা আমরা বাংলা ভার্সনে এটাকে পড়ে অভ্যস্ত, তাদের যাতে পরিচিত মনে হয় আর কি, সেটার জন্য। এটা হচ্ছে সিলেবাসের চতুর্থ অধ্যায়টা। চলুন দেখি এখান থেকে কি পড়তে হবে আমাদেরকে। প্রথমত হচ্ছে নিরপেক্ষ রেখার অবশ্যই সংজ্ঞা, এবং হচ্ছে নিরপেক্ষ রেখার প্রবক্তাগণ, জে আর হিগস থেকে শুরু করে যারা এই ইনডিফারেন্স কার্ভ কে বিশ্লেষণ করেছেন, হ্যাঁ, তাদের, এবং নিরপেক্ষ রেখার চিত্রগুলো, এগুলো আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। আহ তারপরে হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো, এগুলো দেখতে হবে। যেমনটা হচ্ছে নিরপেক্ষ রেখাগুলো কেমন হয়, নিরপেক্ষ রেখাগুলো যেমন আমরা যদি একটু দেখি নিরপেক্ষ রেখাগুলো কেমন হয়, মূল বিন্দুর দিকে কি হয় বলেন, উত্তল হয়ে থাকে। এবং একটা নিরপেক্ষ রেখা আরেকটা নিরপেক্ষ রেখা কখনোই, মানে নিরপেক্ষ রেখাগুলো কখনোই কি করে না, তারা ছেদ করে না, তাই না? যেমন এই দুইটা নিরপেক্ষ রেখা কখনোই ছেদ করবে না। আরেকটা হচ্ছে যে যেমন নিচের নিরপেক্ষ রেখা থেকে উপরের নিরপেক্ষ রেখাটা অধিক উপযোগ নির্দেশ করে। এই যে নিরপেক্ষ রেখাগুলো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, যেমন আপনাদেরকে একটা প্রশ্ন আসতে পারে যে নিরপেক্ষ রেখার আহ বৈশিষ্ট্য নিচের কোনটি? হ্যাঁ, তখন সেটা দিয়ে দিল মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল, সেটা কি সরলরেখা হবে, আহ, বা এই ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু দিয়ে এমসিকিউ আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যে আপনারা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য যেগুলো আছে, এগুলো আমরা তো জানি সবাই, আসলে এগুলো পড়াশোনা করে এসেছেন, সবাই কম বেশি জানেন। এখন হয়তোবা দীর্ঘদিন হয়তোবা বই থেকে একটু দূরে থাকার কারণে হয়তোবা কিছুটা মানে ভুলে গেছেন। হ্যাঁ, তো সেটা একটু দেখলেই কিন্তু পারা যাবে।
এরপরে যদি দেখি নিরপেক্ষ রেখার ঢাল। ওকে, যেমন একটা প্রশ্ন হতে পারে যে নিরপেক্ষ রেখার ঢাল কেমন হয়, ধনাত্মক, ঋণাত্মক, অসীম না শূন্য। ঠিক আছে। তো সেভাবে কিন্তু আমাদেরকে আসবে আর কি। যেমন আমরা যদি একটু দেখি নিরপেক্ষ রেখাটা কি হচ্ছে বলুন তো। নিরপেক্ষ রেখাটা কিন্তু বাম থেকে ডানে নেমে যাচ্ছে, হ্যাঁ। তো এই নিরপেক্ষ রেখার ঢালগুলো মানে ঋণাত্মক টাইপের, তো আমাদেরকে এগুলো কিন্তু জানতে হবে। আর আরেকটা বিষয় এখানে নিরপেক্ষ রেখা থেকে আহ যে বিশেষ করে যে ভোক্তার মানে ভারসাম্যের ক্ষেত্রে, হ্যাঁ, যেমনটা হচ্ছে একটা বাজেট রেখা ধরুন এটা, সেক্ষেত্রে হচ্ছে একটা চিত্র দিয়ে দিতে পারে। সেভাবে চিত্র দিয়ে বলে দিতে পারে যে ভারসাম্য বিন্দু কোনটা হবে। এটা ধর এটা যদি এ বিন্দু হয়, এটা বি, বা এটা সি, হ্যাঁ, ধরুন এখানে আবার দিয়ে দিলাম হচ্ছে এটা ডি। তাহলে এই ক্ষেত্রে ভারসাম্য বিন্দু কোনটা হবে? হ্যাঁ, তাহলে যে যেমন বিটা হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু, কেননা এক্ষেত্রে বাজেট রেখাকে নিরপেক্ষ রেখা কি করেছে, এই যে স্পর্শ করেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে এই যে যদি আমরা এটা IC2 ধরি, তাহলে এই IC2 নিরপেক্ষ রেখার কি করেছে, বাজেট রেখাকে বিবিন্দু যেহেতু স্পর্শ করেছে, সুতরাং এক্ষেত্রে সে ভোক্তা ভারসাম্য অর্জন করবে আর কি, এবং এখান থেকেই সে সিদ্ধান্ত নেবে কোন পণ্য কি পরিমাণে সে ভোগ করবে। ওকে, তো নিরপেক্ষ রেখার যে ঢালটা, এটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আহ এটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার যে ভারসাম্য অবস্থা সেটাও জানা লাগবে, এবং প্রান্তিক বদলের হার। ওই যে নিরপেক্ষ রেখার ঢালটা কিন্তু আসলে প্রান্তিক বদলের হার কি নির্দেশ করে, হ্যাঁ। আপনি কোন পণ্যের পরিবর্তে কোন পণ্যটাকে ভোগ করবেন, মানে একটা পণ্যের পরিবর্তে আরেকটা পণ্য কতটুকু ভোগ করতে গিয়ে আরেকটা পণ্য কতটুকু ছেড়ে দিতে হবে আপনাকে, হ্যাঁ, অনেকটা সুযোগ বের কাছাকাছি সেটা। এবং বাজেট রেখা, বাজেট রেখার বৈশিষ্ট্য, বাজেট রেখার সমীকরণ ও ঢাল। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বাজেট রেখাটা যদি আমরা দেখি, এটা একটা সরল রেখা, তাই না? এটা একটা সরল রেখা। সুতরাং এবং হচ্ছে বাজেট রেখার ঢালটা কি হবে, যেহেতু এটা বাম থেকে ডানে নিম্নগামী, সুতরাং অবশ্যই বাজেট রেখার ঢালটা কিন্তু ঋণাত্মক হবে। এবং বাজেট রেখার সমীকরণ যে কোনো একটা সরল সমীকরণ হতে পারে। যেমন ধরুন 3x + 2y = 5, এটা কিন্তু একটা সরল সমীকরণ, হ্যাঁ। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বাজেট রেখার সমীকরণ কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি কোন কোন পণ্যে, যেমন এক্স ও ওয়াই যদি দুইটা পণ্য হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন পণ্যগুলোর ক্ষেত্রে আহ, কতটুকু ব্যয় করবেন, হ্যাঁ, সেটা যেমন ধরুন আমি যদি লিখি, ধরুন এম, সেটা হচ্ছে কি AX+ ধরুন BY। ওকে, এমটা কি? এমটা হচ্ছে ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা আছে বাজারে দুইটা পণ্য, একটা হচ্ছে এক্স পণ্য আর একটা হচ্ছে ওয়াই পণ্য। ওকে, তাহলে এই এক্স পণ্য এবং ওয়াই পণ্য কত একক ক্রয় করবেন এবং কত দামে ক্রয় করবেন, সেটা কিন্তু এই বাজেট রেখার মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। আরেকটা হচ্ছে যে যেহেতু এটা একটা সরলরেখা সমীকরণ, সুতরাং এক্ষেত্রে বাজেট রেখার ঢাল তথা সরলরেখার ঢাল আপনাকে নির্ণয় করতে বলতে পারে, একটা বাজেট রেখা দিয়ে বলে দিতে পারে যে সেটা ঢাল নির্ণয় করুন। তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি, যে চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারি। এছাড়া সরলরেখার ঢাল নির্ণয়ে যে কমন যে সূত্রটা রয়েছে, y = mx + c, এই ক্ষেত্রে এমটা হচ্ছে ঢাল, আমরা এইভাবেও কিন্তু সেই ঢাল নির্ণয় করতে পারি। এছাড়া রয়েছে নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার মধ্যে পার্থক্যগুলো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বাজেট রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হচ্ছে। এটা আসলে ছোট প্রশ্ন আকারে আসতো রিটেনে, হ্যাঁ। তো MCQ-তে আসলে ওভাবে তোর পার্থক্য ধরা আসবে না বা সম্পর্ক আসবে না। সেক্ষেত্রে হয়তো বা আলাদা আলাদা ভাবে বৈশিষ্ট্যগুলো আমাদের জানলেই আমরা উম, এই অংশগুলো পেরে যাব। এছাড়া ভোক্তার উদ্ধৃত এবং উৎপাদকের উদ্ধৃতি এবং এই অংশটুকু আমরা সামনের অধ্যায়গুলোতে দেখতে পাবো। তো এরপরে রয়েছে নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার সাম্য অবস্থা বা ভারসাম্য অবস্থা, এটা আমাদের জানা প্রয়োজন। এছাড়া ভোক্তার সাম্য অবস্থার উপরে আয় প্রভাব, বিকল্প প্রভাব, পণ্যের মূল্যের যে প্রভাব, এই অংশটা আসতে পারে, মানে আসতে পারে কি, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা একটু ভালো করে দেখবো। এখন আমি একটু কমেন্টসে জানতে চাচ্ছি যে অধ্যায় 4 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। না না, এটা হচ্ছে বাংলা। স্যার, ইংলিশ ভার্সন আহ বেরোতে একটু কনসিডার করেন, খুব অপরিচিত লাগছে। ICT ডেফিনিশন ক্যারেক্টারিস্টিক্স অফ স্লোপ, আইসি। ও আচ্ছা, আচ্ছা, আমি তো এখানে আহ, এখানে যে ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস, হ্যাঁ, যে সেটা হচ্ছে যে বিশ্লেষণটা, আপনি প্রপার্টিজ যখন বৈশিষ্ট্যটা বলছেন, আহ, আমরা যদি একটু খেয়াল করি, দেখুন এখানে মানে যারা বলছেন যে ইংলিশ ভার্সনে যারা মানে আছে তাদের জন্য, হ্যাঁ, আহ, এই যে একজন
উনি নোভা দাস, হ্যাঁ, তিনি যেমন এই যে প্রান্তিক বদলের হার থেকে MRTS সেগুলো উল্লেখ করে দিয়েছেন। আহ, আসলে আমি স্লাইডটা তৈরি করেছি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যারা ইংলিশে পড়ে পড়াশোনা করে এসেছি বা আপনারা যারা এসেছেন তারা তো বাংলাটা যে একেবারে অপরিচিত আমার কাছে মনে হচ্ছে না। সেটা আপনাদেরকে একেবারে অপরিচিত মনে হবে এরকম মনে হচ্ছে না আমার কাছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন বাংলা পরীক্ষা দিবেন, আমি মোটামুটি ভাবে প্রায় 80% বা মানে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রশ্নগুলো বাংলাই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে আমরা যারা প্রথম প্রিপারেশন নিচ্ছিলাম তখন কিন্তু আমাদের একটু ঝামেলাই হচ্ছিল অনেকে, বিশেষ করে যারা ইংলিশ আহ, অভ্যস্ত, হ্যাঁ, ইংলিশ ভার্সনে যে বইগুলো যারা পড়ে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু বাংলার অনেক টার্মগুলো তাদের জন্য একটু কষ্ট হচ্ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকে মানে আমি যদিও বাংলা ভার্সনে পরীক্ষাটা দিয়েছিলাম, আমাদের সাথে অনেক ফ্রেন্ড তারা ইংলিশ ভার্সনে পরীক্ষাটা রিটেন পরীক্ষাটা ইংলিশে দিয়েছিল। এখন ইংলিশে দিতে গিয়ে কি হয়েছে, সে আসলে অতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারেনি। হ্যাঁ, যদিও প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো প্রশ্নের আনসার করতে হয় এবং কোনো অপশন থাকে না। হ্যাঁ, যে 10টা 12টা প্রশ্ন এবং একটার প্রশ্নের মধ্যে আবার আরেকটা ডাবল করে প্রশ্ন থাকে, সেখানে কিন্তু ওই প্রশ্নগুলো একাধিক প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে আহ, তারা কিন্তু এই প্রবলেম গুলো ফেস করেছে এবং দেখা গিয়েছে আলটিমেটলি যে রিটেনে নাম্বার অতটা হয়তো বা ভালো আসে নাই, তাদের ক্যাডার আসে নাই। এরকম আমার প্রথম ধাপে আমাদের অনেক বন্ধুদের ক্ষেত্রে আমি এটা দেখেছি, হয়েছে আর কি। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, যে কোন বই থেকে পড়লে ভালো হয়, আমি ইতিমধ্যেই বলেছি। স্যার ক্লাসের ভিডিওটা কি দেওয়া হবে নাকি এখন সব নোট করে নিব? আহ আপনারা চাইলে আমি এই যে আমার যে স্লাইডটা, এই স্লাইডটার PDF আমি P2A কর্তৃপক্ষকে দিয়ে দিব। উনারা আপনাদেরকে আশা করি যে স্লাইডটা উনারা আপনাদেরকে সাপ্লাই করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসটা দেওয়া হবে কিনা এটা আসলে P2A কর্তৃপক্ষ বলতে পারবে। যদি উনাদের এটা রেকর্ড করা থাকে তাহলে অবশ্যই সেটা আপনাদের যে ক্লোজ গ্রুপ আছে সেই গ্রুপে হয়তোবা সেটা দিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে 4 চ্যাপ্টার কোন বই থেকে পড়বো। আমি শুরুতেই কিন্তু বলেছি যে শুধু 4 না, মানে এই অধ্যায়ের অর্থাৎ প্রথম পত্রে যতগুলো অধ্যায় রয়েছে, হ্যাঁ, এই সবগুলো অধ্যায়ের প্রায় 80% নবম দশম সরি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের বিভিন্ন অধ্যায়গুলো থেকে পাবেন। যেমনটা হচ্ছে কিন্তু কয়েকটা টপিক সেটা আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলোতে পাবেন না। বিশেষ করে যে নিরপেক্ষ রেখা, এই যে অধ্যায় 4, এটা কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীতে নিরপেক্ষ রেখা নিয়ে কোনো প্রশ্ন নাই, মানে কোনো অধ্যায় নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এটার জন্য, যেটা বললাম মৌলিক বেস্টিক বা মাইক্রো ইকোনমিক্স এর একটা বই, যে কোনো একটা রাইটারের বই আপনাকে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আমি যে দুইজন রাইটারের নাম বলেছি এবং আরো অনেক রাইটার আছে, রফিকুল ইসলাম থেকে শুরু করে আর অনেকেই আছেন। আপনারা যেটা আপনাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হবে আপনারা সেই আহ রাইটারের বইটা পড়তে পারেন। সকল রাইটারই ভালোই লিখে, হয়তোবা এক একজনের উপস্থাপনের ঢং এক এক রকম হয়ে থাকে। আশা করি 4 নম্বর অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্ন বা জানার আপনাদের নাই। যদি থাকে আর একটু আমি আর 2-3টা একটু কমেন্ট দেখতে চাচ্ছি, আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, যেহেতু ফার্দার কোনো কমেন্টস আসছে না, আমি তাহলে পরবর্তী অংশটাতে যাচ্ছি। যদি আমরা পঞ্চম অধ্যায়টা একটু ভালো করে দেখি, তাহলে পঞ্চম অধ্যায়ে দেখবো যে প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয়। হ্যাঁ, তো প্রোডাকশন ফাংশন, উৎপাদন অপেক্ষকগুলো, তারপর হচ্ছে আইসোকোয়ান্ট এন্ড রিটার্ন টু স্কেল, অর্থাৎ রিটার্ন টু স্কেল বিশেষ করে হচ্ছে মানে দীর্ঘ মাত্রার যে উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে অংশগুলো এগুলো একটু ভালো করে পড়তে হবে। আসলে এই জায়গা থেকে মানে বিশেষ করে এই পঞ্চম অধ্যায়টা থেকে MCQ প্রশ্নটা আহ এখান থেকে রিটেন আকারের প্রশ্ন অনেক আসতো। রিটেনে এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে রিটেনের প্রশ্ন দুই একটা থাকতোই। তখন MCQ তে এখানে কেমন প্রশ্ন আসতে পারে, এখানে প্রোডাকশন ফাংশন নিয়ে, সরি, এখানে প্রোডাকশন ফাংশন নিয়ে, প্রোডাকশন ফাংশন বা প্রোডাকশন ফাংশন থেকে এখানে প্রশ্ন হতে পারে। প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষকগুলো সেটা একটা উৎপাদন অপেক্ষক দিয়ে বা সেখানে
বা যে কোনো তিন চারটা অপেক্ষক দিয়ে আপনাদেরকে নির্ধারণ করে বলতে পারে, প্রশ্ন হতে পারে যে কোনটা উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, তারপরে সেখানে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, তারপরে হচ্ছে স্বল্প আহ মাত্রা উৎপাদন অপেক্ষক কোনটা, দীর্ঘ মাত্রা উৎপাদন অপেক্ষক কোনটা, হ্যাঁ সেগুলো বলতে পারে। এবং উৎপাদন অপেক্ষকগুলোর যেহেতু একটা ফাংশন, সুতরাং এখান থেকে ঢালও আসতে পারে। আর এছাড়া হচ্ছে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী যে মানে ব্যয় রেখা, সেগুলো। এছাড়া রয়েছে যে প্রান্তিক উৎপাদন, আহ, এখান থেকে আসতে পারে। যেহেতু ব্যয়ের সাথে সংশ্লিষ্ট, অবশ্যই উৎপাদনটা আসবে। সেক্ষেত্রে আপনাদের প্রান্তিক উৎপাদন, তারপর হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং উৎপাদন ব্যয়, হ্যাঁ, যে টোটাল কস্ট, তারপরে হচ্ছে আপনাদের মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রোডাকশন কস্ট, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। এবং হচ্ছে উৎপাদকের সাম্যাবস্থা, অর্থাৎ উৎপাদকের ভারসাম্যটা। এখানে আমি একটু বলবো যে এই যে উৎপাদক বা ভোক্তার ভারসাম্যের যে শর্তগুলো রয়েছে, হ্যাঁ, যে সেই শর্তগুলো মানে কন্ডিশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য হচ্ছে যে ভারসাম্যের যে শর্তগুলো খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, যে কোথায় কোথায় গিয়ে মানে কোন কোন শর্তগুলো পালন করলে একজন উৎপাদক বা ভোক্তা ভারসাম্য বা সাম্যাবস্থা অর্জন করে। হ্যাঁ, এবং উৎপাদকের ক্ষেত্রে যদি বলি, সে তার উৎপাদনের মাত্রাটাকে আহ নির্ধারণ করে। এবং আরেকটা হচ্ছে যে যে উৎপাদন যে মানে যে রেখাগুলো, ব্যয়ের রেখাগুলো আর কি, প্রোডাকশন কস্টে যে কার্ভ গুলো রয়েছে, সেই কার্ভ গুলোর আকৃতিগুলো, হ্যাঁ, বিশেষ করে আমরা জানি যে গড় ব্যয় রেখাটা কেমন হয়ে থাকে, ইউ আকৃতির হয়ে থাকে, তাই না? তো এগুলো কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। এবং হচ্ছে মানে স্বল্প মেয়াদে, স্বল্প মেয়াদে যে গড় ব্যয় উৎপাদন রেখাটা, সে গড় ব্যয় রেখাটা কি হচ্ছে আহ ইয়ে হয়ে থাকে, এই যে ইউ আকৃতির হয়ে থাকে। এছাড়া দীর্ঘমেয়াদী কিন্তু সেটা এনভেলপ আকৃতির হয়ে যায় আর কি। কারণটা হচ্ছে দীর্ঘমেয়াদ মানে হচ্ছে স্বল্প মেয়াদী উৎপাদন ব্যয়গুলো সমষ্টিকে নির্দেশ করে যেহেতু। তো চলুন আমরা দেখি এখান থেকে কি কি পড়তে পারি। যে উৎপাদনের ধারণা, উৎপাদন অপেক্ষক, এগুলোর অবশ্যই ভালো করে সংজ্ঞা। এবং এখান থেকে যে ছোট ছোট যে যে ধারণাগুলো রয়েছে, সেগুলো আমরা একটু ভালো করে দেখবো আর কি। এছাড়া রয়েছে উৎপাদনের উপকরণ সমূহ, যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন যা আছে, এগুলো খুব ভালো করে আমাদেরকে ধারণা থাকা লাগবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যে এই উৎপাদনের উপকরণগুলোর উদাহরণ, হ্যাঁ, যেমন আহ আমি একটু একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু বলবেন যে অনুকূল আবহাওয়া, হ্যাঁ, অনুকূল আবহাওয়া এটা উৎপাদনের কোন উপকরণের মধ্যে যায়? আমাকে একটু কমেন্টস করে কেউ একটু লিখুন তো, যে অনুকূল আবহাওয়া, হ্যাঁ, এটা উৎপাদনের উপকরণের কোনটার মধ্যে পড়ে? ওকে, আফজাল শরীফ ভূমি লিখেছেন। বাকি একটু কমেন্টস করুন দ্রুত। ভূমি, প্রোডাকশন ফাংশন, ওকে, হ্যাঁ ভূমি, থ্যাংক ইউ। ভূমি, হ্যাঁ, এই তো গুড, সবাই সবাই ভূমি বলছেন, সাবাস, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি যদি বলি যে আরেকটা যদি আমরা একটু দেখি যে ভূমি তো বললেন। আচ্ছা, আপনার কাছে এক একদল দক্ষ, একদল দক্ষ কর্মীর বাহিনী রয়েছে, তাহলে তারা উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কোনটার মধ্যে যাবে? একটু কমেন্টস করে লিখবেন। শ্রম, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তো এটা একটু ভালো করে আমরা একটু দেখব। তাহলে যে বিশেষ করে উৎপাদন উপকরণ, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসবে আর কি। হ্যাঁ, এছাড়া তো এখান থেকে তো আর কোনো গাণিতিক মানে অঙ্ক তো নাই যে ওখান থেকে এই উৎপাদন উপকরণগুলো নিয়ে তেমন কোনো অঙ্ক আর কি আসবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে পরের অংশটুকু যদি আমরা যাই, সেটা হচ্ছে উৎপাদনের উপর উপকরণ সমূহের প্রভাব। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে উৎপাদন কৌশল এখানে কিন্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, বাংলাদেশের ক্ষেত্রে উৎপাদনের, বিশেষ করে যদি আমরা ধরুন বাংলাদেশে যে কোনো একটা একটা ফার্ম বা শিল্পে, যেমন আমরা যদি দেখি আমাদের পোশাক শিল্প, হ্যাঁ, আমাদের পোশাক শিল্পর এই যে উৎপাদন কৌশলটা আসলে কি নিবিড়, মানে উৎপাদনের কোন উপকরণটাকে প্রায়োরিটি দিয়ে আহ সেখানে উৎপাদন কার্যটা পরিচালিত হয়, আমাকে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, কয়েকজন। লেবার ইন্টেন্সিভ, গুড। শ্রম নিবিড়, গুড। লেবার নিবিড়, আচ্ছা। আমেরিকা, তাদের দেশও তো পোশাক উৎপাদন হয়, তাই না? এমন তো না যে তারা শতভাগ পোশাক বা বস্ত্র বা রেডিমেড গার্মেন্ট যেটা, সেটা তারা সম্পূর্ণ, হ্যাঁ, মূলধন নিবিড়, গুড। কেন?
তার কারণটা হচ্ছে তাদের দেশে শ্রমের ঠিক মানে কি আমাদের দেশে যেমন শ্রমটা অ্যাভেলেবেল এবং শ্রম সস্তায় শ্রম পাওয়া যায়, এই জন্য আমরা আমাদের উৎপাদন কৌশলটাকে লেবার ইন্টেন্সিভ করেছি। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখি যে যারা প্রযুক্তির দিক থেকে যারা অনেকটা অ্যাডভান্সড, তারা কিন্তু সেটাকে মূলধন নিবিড় উৎপাদন কৌশল করে থাকে, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি সাহায্য নিয়ে থাকে উৎপাদন ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু বলবো আহ আমরা মূলধন বলতে কি বুঝি অর্থনীতির ভাষায়। হ্যাঁ, আমজনতা মানে ম্যাঙ্গো পিপলের মতো মূলধন না। মূলধন বলতে ম্যাঙ্গো পিপল বুঝি টাকা পয়সা, তাই না? আমরা অর্থনীতির ভাষায় যে মূলধন বলতে কি বুঝি একটু কমেন্টস করি, কেউ একটু একটু বলুন আপনারা মূলধন বলতে আসলে কি বুঝেন। ওকে, আফজাল শরীফ লিখেছেন যন্ত্রপাতি, হ্যাঁ। মানি, মেশিনারিজ, ইয়েস। তারপর ভূমি, যন্ত্রপাতি। ভূমি কি মূলধনের মধ্যে যেতে পারে? যন্ত্রপাতি একজন এসে উৎপাদন প্রক্রিয়ায় জড়িত সবকিছু। উৎপাদন প্রক্রিয়ায় তো আচ্ছা যাই হোক, বিল্ডিংস, মেশিনারিজ, না ল্যান্ড আলাদা। হ্যাঁ ঠিক আছে, ল্যান্ড তো অবশ্যই ভূমির মধ্যে যাবে, তাই না? ওখানে তো হবে না। আচ্ছা, উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই মূলধনের মধ্যে যাবে না, একজন বলছিলেন। কারণটা হচ্ছে শ্রমিক সে তো তার আলাদা আরেকটা স্বতন্ত্র অংশ রয়েছে, তাই না? আমি যেটা জানতে চেয়েছিলাম, অনেকেই তার কাছাকাছি বলেছেন, সেটা হচ্ছে মূলধনের যে ধারণাটা, সেটা হচ্ছে মূলধনটা হচ্ছে মনুষ্য সৃষ্টি। আমরাই উৎপাদন করে থাকি, কিন্তু সেটা ভোগ না করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে থাকি। যেমন আমি এখানে আফজাল শরীফ উনার নামটা কয়েকবার পড়েছি, তাই আমি উনার নাম উদাহরণ হিসেবে নিয়ে যাচ্ছি। যেমন আফজাল শরীফ ধরুন একজন কৃষক, তিনি তার জমিতে ধান উৎপাদন করেছেন। তো এই ধান উৎপাদন ধরেন তিনি কি করেছেন, হয়তোবা 100 মেট্রিক টন, 100 মেট্রিক, আচ্ছা 100 কুইন্টাল। ওকে, 100 কুইন্টাল তিনি ধান উৎপাদন করেছেন। এখন 100 কুইন্টাল ধানের মধ্যে তিনি কি করেছেন, তিনি হয়তোবা 80 কুইন্টাল ধান তার পুরো বছর ব্যাপী তার পরিবারের ভরণ পোষণের জন্য রেখে দিয়েছেন, যে পুরো মানে বছর ব্যাপী তিনি 80 কুইন্টাল ধান তাদের পরিবারের প্রয়োজন হবে। এবং 20 কুইন্টাল ধান তিনি পুনরায় পুনরায় পরবর্তী বছরে চাষাবাদের জন্য বীজ ধান হিসেবে, 20 কুইন্টাল ধান তিনি কি করেছেন, বীজ ধান হিসেবে সংরক্ষণ করেছেন। এই যে 20 কুইন্টাল ধান তিনি সংরক্ষণ করেছেন পরবর্তীতে উৎপাদন করার জন্য, এই 20 কুইন্টাল ধান কিন্তু তার মূলধন। এবং এই যে 20 কুইন্টাল ধান, এটা কিন্তু মানে ধান এইটা কিন্তু মানুষের তৈরি, মানুষের সৃষ্টি। তাহলে আমরা মূলধন বলবো মানুষের তৈরি সে সকল উৎপাদিত পণ্য যা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। কিন্তু সেটা যদি উৎপাদনের কাজে ব্যবহৃত না হয়ে ভোগের জন্য ব্যবহৃত হয়, তাহলে কিন্তু সেটা মূলধন না। ঠিক আছে? যেমন আমি একটু বলি, আমি যে ল্যাপটপটার মাধ্যমে ক্লাসটা নিচ্ছি, এই ল্যাপটপটা যদি শুধুমাত্র আমার ব্যক্তিগত পারপাসে হ্যাঁ ব্যবহার করতাম, ব্যক্তিগত পারপাস বলতে জাস্ট আমার টুকটাক কাজের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে না, হ্যাঁ, তাহলে কিন্তু এই ল্যাপটপটা শুধুমাত্র আমার পণ্য হিসেবে বা দ্রব্য হিসেবে বিবেচিত হতো। যেহেতু এখন আমি এটাকে আয়ের একটি আলাদা উৎস আয়ের একটি আলাদা উৎস হিসেবে আমি যেহেতু এটাকে ব্যবহার করছি, সুতরাং এই ক্ষেত্রে এই ল্যাপটপ কিন্তু আমার মূলধন। তাহলে মূলধন সম্পর্কে আমরা বুঝতে পেরেছি, মূলধন হচ্ছে মানুষের তৈরি দ্রব্য বা পণ্য, যেটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? আহ আমি এই উত্তরটা আশা করেছিলাম আর কি। তবে আপনারা মূলধনের খুব সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছিলেন আর কি। থ্যাংক ইউ সবাইকে নির্ভুল উত্তর প্রদানের জন্য। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে পরবর্তী যে অংশটুকু, আহ আচ্ছা, এরপর হচ্ছে যে ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান ও সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। এটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে যে উৎপাদন বিধির এই অংশগুলো, বিশেষ করে উৎপাদনের উপকরণগুলোর পরিবর্তনের উপরে ভিত্তি করে হ্যাঁ উৎপাদন রেখাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো সেটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। বিশেষ করে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা খুবই মানে রিটেনে তো খুব পপুলার একটা কোশ্চেন। হ্যাঁ, যে সেটা একটু ভালো করে দেখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ব্যয়, যেমন হচ্ছে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যয়ের মধ্যে যেমনটা হচ্ছে আবার কিছুটা রয়েছে স্থির ব্যয়। হ্যাঁ, কিছু ব্যয় হচ্ছে পরিবর্তনশীল,
হ্যাঁ, তো এই যে ভেরিয়েবল কস্ট বা ফিক্সড কস্ট, এই যে কস্ট গুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখা প্রয়োজন। এখন প্রশ্ন হতে পারে যে এই অধ্যায়টা আমরা কোথা থেকে পড়বো। এই অধ্যায়টা আপনারা পড়তে পারেন হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রে তৃতীয় অধ্যায় উৎপাদন রিলেটেড একটা অধ্যায় আছে। একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, সেই অধ্যায় মানে সেই অধ্যায়টার পাশাপাশি আপনার অবশ্যই মৌলিক ব্যষ্টিক অর্থনীতি থেকে যে কোনো রাইটারের বইটা থেকে আপনারা এই অধ্যায়টার যাবতীয় যে অংশগুলো রয়েছে সেটা পড়বেন। তবে আমি একটু বলবো সিলেবাসটাকে, আপনারা যেহেতু সময় খুব কম, হ্যাঁ, মনে হয় আপনাদের অক্টোবরের 10 তারিখ মনে হয় এমন একটা ডেট মনে হয় শুনেছিলাম বা দেখেছিলাম আর কি। তো যাই হোক, তো যদি অক্টোবর নাগাদ যদি পরীক্ষাটা হয়ে থাকে মানে হয়ে যায় আর কি, হ্যাঁ, যদি সবকিছু পরিবেশ রাজনৈতিক এবং পরিবেশগুলো যদি স্থিতিশীল থাকে এবং যদি পরীক্ষাটা সরকার পিএসসি যদি আয়োজন করতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের হাতে কিন্তু খুবই কম সময়। তো সেক্ষেত্রে আপনার গুছিয়ে পড়তে হবে আর কি, এই যে অনেক বেশি পড়লাম পরে গিয়ে দেখা গেল কিছুই মাথায় নাই, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি কতটা বেশি পড়লেন সেটা না, আপনি কতটুকু পড়লেন সেটা অল্প হোক কিন্তু সেটা মনে রাখা জরুরি এবং গুছিয়ে পড়তে হবে, কারণ এখানে পাস বলে কিছু নাই, কাট মার্কস। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে সেরাদের তালিকায় থাকতে হবে। তো সেরাদের তালিকায় থাকলে গদবাঁধা যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশনটা কিন্তু জুচ্ছি হবে না। হ্যাঁ, হ্যাঁ, রঞ্জিত কুমার স্যারের বইটা খুবই ভালো। উনি কিন্তু একটু ডিপলি মোটামুটি আলোচনা করেছেন অন্যান্য রাইটারের বইগুলোর তুলনায়। হ্যাঁ, তো এই বইটা আমি আমি সবার শেষে লেখক অবশ্যই ওনার লেখকটার নাম বলা হয়নি, রঞ্জিত কুমার স্যারের বইটা তো মোটামুটি এইচএসসি তে যারা ইকোনমিক্স যাদের ছিল, অর্থাৎ অর্থাৎ মানবিক বা ব্যবসা শাখার যারা ছিলেন তারা তো ম্যাক্সিমামের কাছে ম্যাক্সিমামই এই বইটাকে হয়তো বা ফলো করতে নাকি। হ্যাঁ, যদিও আমার কলেজে আমরা এই বইটা পাশাপাশি অক্ষরপত্রের বইটাও অনেক বাচ্চারা কিনে, সেটাও আমরা একটু ফলো করে থাকি আর কি। ওকে, এরপর হচ্ছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। এটা একটু ভালো করে দেখবেন এবং এগুলোর যে চিত্রগুলো, হ্যাঁ, তো চিত্রগুলো একটু ভালো করে দেখতে হবে আর কি, এবং সেখানকার বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়া মোট গড় ও প্রান্তিক ব্যয়, এটা তো আলোচনা একটু আগে করলাম। তারপরে হচ্ছে যেহেতু উৎপাদন করবেন তো ব্যয় হবে, এবং সেই উৎপাদন তো আপনি সম্পূর্ণ পণ্য ভোগের জন্য ব্যয় করবেন না, সেটা বিক্রির জন্য, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি উৎপাদন করবেন। ওয়াহিদুর রহমান তালুকদারের বইটা কেমন আসলে? ওয়াহিদুর স্যারের বই আসলে আমার কালেকশনে ছিল না। আমি আসলে বইটা সম্পর্কে না জেনে মন্তব্য করতে পারছি না। আসলে সব রাইটারের বই ভালো, হ্যাঁ, সবাই তো খুব কষ্ট করে পরিশ্রম করে বই লিখেন। তবে এই যে আমি যেটি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে লেখকদের উপস্থাপন ঢংটা কেমন। হ্যাঁ, কেউ হয়তো বা আহ উপস্থাপনটা একভাবে করেন, সেটা হয়তো বা ম্যাক্সিমাম পাঠকের কাছে সেটা জনপ্রিয় হয়, তখন আমরা বলি যে উনার বইটা খুব ভালো। কিন্তু আপনি যদি কন্টেন্ট গুলো দেখেন, সব গ্লোবের কন্টেন্ট তো একই থাকে আর কি। হ্যাঁ? সেটা আমি যেহেতু ওয়াহিদুর স্যারের বইটা পড়ি নাই, সুতরাং আমি বইটা সম্পর্কে আসলে কমেন্টস করতে পারছি না। হ্যাঁ, দুঃখিত। নাম হচ্ছে আপনার তাজিনুর। ওকে, তাজিনুর, আপনি কয়েকটা বই একটু বাংলা বাজার বা আপনারা যারা ঢাকা থাকেন, যারা বাংলা বাজার বা নীলক্ষেত থেকে যারা বই সংগ্রহ করবেন, আপনারা কয়েকটা রাইটারের বই একটু 5 মিনিট বা 10 মিনিট দাঁড়িয়ে একটু দেখলেন, তারপরে একটা কম্পেয়ার করে আপনি ডিসিশন নিলেন কোন বইটা আপনার জন্য ভালো হবে আর কি। ওকে, এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা গুগলে অনেক সময় বইগুলোর পিডিএফ ও পাওয়া যায়। হ্যাঁ, তো আপনি একটু সার্চ দিলেন, তো পিডিএফটা একটু দেখে তারপরে ডিসিশন নিলেন কোন বইটা কিনবেন। তবে আমি আপনাদেরকে বলবো, যার বইটাই কিনেন না কেন, যদি পসিবল হয় মনোরঞ্জন চক্রবর্তী স্যারের পুরাতন বই, মানে নতুন বই কিনতে গেলে তো মোটামুটি, আরে এগুলো যে কোনো পুরাতন বই কিনলেই হবে, আপনাদের কিন্তু নতুন বই কেনার প্রয়োজন নাই। হ্যাঁ, মনোরঞ্জন স্যারের পুরাতন একটা বই আপনারা যদি কিনতে পারেন, ও তো 100-150 টাকা হয়তো বা নিবে, তাহলে আপনার প্রিপারেশনটার ক্ষেত্রে একটা আত্মতৃপ্তি আসবে, যে মনে হবে না আমি অনেক মোটামুটি পড়েছি, আসলে যেভাবেই আসুক প্রশ্ন আমি মনে হয় পারবো। হ্যাঁ, তবে মনোরঞ্জন স্যারের বইটা কিন্তু ভাস্ট, বিশাল লেখা, অল্প সময়ের ব্যবধানে কিন্তু শেষ করতে পারবেন আপনি এটাকে। যেখানে ধরেন আপনি একাদশ দ্বাদশ শ্রেণীর বই পড়ছেন বা মৌলিক ব্যষ্টিক অর্থনীতি যখন পড়ছেন, সেটা পড়ে যখন আপনার
সন্তুষ্টি আসছে না, আপনার উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না, তখন ওই অংশটুকুর ব্যাখ্যা বা একটু বিবরণ আপনি মনোরঞ্জন চক্রবর্তী স্যারের বইটা থেকে পড়তে পারেন। এটা বাজারে নীলক্ষেত বা বাংলা বাজার বা ঢাকার বাইরে যারা আছেন তারা বিভিন্ন জেলা শহরগুলোতে হয়তো বা পেয়ে যাবেন। আর যদি না পান, অনলাইন তো এখন অনলাইন প্ল্যাটফর্ম তো আছে, সেখান থেকে আপনি একটু অর্ডার করে বইটা সংগ্রহ করতে পারেন। ওকে, আমরা যদি পরের অংশটাতে যাই তাহলে দেখবো উৎপাদকের উদ্ধৃতি। কিছুক্ষণ আগে তো এটা বললাম, উৎপাদকের ভারসাম্য, আহ এই যে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম যেটা, এই অংশটা পড়তে হবে আর কি আমাদেরকে। এগুলো একটু ভালো করে আমরা দেখবো। ওকে, আচ্ছা, পঞ্চম অধ্যায় নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? কোনো কমেন্টস দেখি, তো আছে কিনা কোনো কমেন্টস? এটা একটু বেশি বলেন স্যার, কোনটা? কোনটা? ৪৯তম বিসিএস এর জন্য অর্থনীতির একটি বই বাজারে আসে, বিপি প্রকাশনা, মোহাম্মদ মোজাম্মেল হক, এটা কেমন হবে? আমি তো মানে বলছি যে আসলে বই যেহেতু যে রিটেন রিলেটেড অনেক বই আছে, হ্যাঁ, আপনারা যে কোনো একটা বই দেখে নিতে পারেন। আর আরেকটা হচ্ছে যে যেহেতু এটা নতুন প্রশ্ন কাঠামোর অধীনে পরীক্ষাটা হচ্ছে, হ্যাঁ, আসলে বই না দেখে আমি কমেন্টস করে দিতে পারবো না। হ্যাঁ, কারণ দেখা গেল আমি হয়তো বা মন্তব্য করলাম, আমার মন্তব্যের প্রেক্ষিতে আপনি বইটা কিনলেন ৩-৪০০ টাকা দিয়ে, দেখা গেল যে সেই টাকাটা পরবর্তীতে আপনার জলে গেল, অর্থাৎ মানে আপনার মন মতো হলো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, শুধু স্যার মনোরঞ্জন স্যারের বই পড়লে হবে আর অন্য কোনো বই যদি না পড়ি? আহ অবশ্যই হবে। আপনি যে টপিকস গুলো আছে যদি মনোরঞ্জন স্যারের বইটা পড়েন, তাহলে আর কিছু পড়া লাগবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম, একাদশ দ্বাদশ শ্রেণী মনোরঞ্জন স্যারের বইয়ের মধ্যে তার এমসিকিউ প্রশ্ন নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস করার জন্য অবশ্যই একাদশ দ্বাদশ শ্রেণীর বই বলেন বা গাইড বলেন বা টেস্ট পেপার বলেন, সেগুলো কিন্তু সংগ্রহ করতেই হবে। হ্যাঁ, সেটা কিন্তু করতেই হবে। সেটা আপনি পুরাতন একটা বই, গাইড বা টেস্ট পেপার নিলেই হলো। হ্যাঁ, আসলে যে আফজাল শরীফ উনি বলছেন আসলেই একটা বই নিয়ে শুরু করে দিলেই হয়। খুব মানে মূল্যবান একটা কথা বলেছেন, থ্যাংক ইউ আব্দুল শরীফ। আসলে সব বই ভালো, আপনি যে কোনো একটা শুরু করে দেন। আমি আমার একটা কাজিনের কথা বলি। ও হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর জন্য, ও মানে সার্কুলার দেয়ার মানে যখন থেকে সার্কুলার হবে হবে, তখন থেকে সে পরিকল্পনা করছে করছে করছে, এবং সার্কুলার দেয়া হয়ে গেল, আবেদনের ডেটও পার হয়ে গেল। আমাকে 2-3 দিন আগে সে কিছু বইয়ের ছবি আমাকে পাঠিয়েছে। আমাকে হোয়াটসঅ্যাপে বলছে যে ভাইয়া তুমি একটু বলে দাও কোন বইটা আমি পড়বো। তো যাই হোক, আমি হচ্ছে ইকোনমিক্স এর মানুষ, অ্যাকাউন্টিং স্বাভাবিকভাবে আমার ধারণা নাই। আমি জাস্ট আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে সে কোন বইটা পড়বে সে এখনো নির্ধারণই করতে পারেনি, অথচ তার 1-1.5 মাস পরেই তার পরীক্ষা, প্রিলি পরীক্ষা, তাই না? তাহলে যদি আমরা কোন বই পড়বো এই ডিসিশন নিতে নিতে যদি আমাদের মোটামুটি সময় চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিন্তু মানে লুজার হয়ে যাব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আহ এই দিকটা একটু খেয়াল রাখা উচিত, আগে শুরু করে দিই। আরেকটা হচ্ছে যে চাকরি করবেন, একটা চাকরি পাবেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যদি একটার জায়গায় দুইটা বই কিনতে হয়, নত 300-400 টাকা অতিরিক্ত যাবে। এই 300-400 টাকা অতিরিক্ত আহ, ব্যয়ের মাধ্যমে যদি আপনার ভবিষ্যৎ যদি আহ, কিছুটা নিশ্চিত করা যায়, হ্যাঁ, তাহলে এই 300-400 টাকায় ব্যয় তো আহামরি না। এবং একজন কমেন্টসে লিখছিলেন যে রিটার্ন টু স্কেল, শর্ট রান এন্ড লং রান। রিটার্ন টু স্কেল বলতে হচ্ছে, বোঝানো হচ্ছে যে উৎপাদন মাত্রা শর্ট রান এবং লং রান, অর্থাৎ স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী। ঠিক আছে, অর্থাৎ স্বল্প মেয়াদী শর্ট রান, শর্ট রান এবং লং রান, দীর্ঘমেয়াদে এই যে উৎপাদন মাত্রা, অর্থাৎ আপনার উৎপাদন যে রেখাগুলো কেমন হবে সেটাকে এখানে মানে বোঝানো হয়েছে আর কি। অর্থাৎ আপনার হচ্ছে উৎপাদন মাত্রাটাকে এখানে পড়তে হবে, স্বল্প মেয়াদী উৎপাদন মাত্রাটা কেমন হবে, উৎপাদনের উপকরণগুলো সেখানে মানে কোনগুলো ভেরিয়েবল থাকবে। হ্যাঁ, আর হচ্ছে যে দীর্ঘমেয়াদে সেক্ষেত্রে ভেরিয়েবল গুলো, উৎপাদনের উপকরণ কোনগুলো ভেরিয়েবল থাকবে। তো এগুলোর উপরে ভিত্তি করে শর্ট রান এবং লং রান যে প্রোডাকশন, যে কস্ট প্রোডাকশন, যে আপনার ফ্রন্টায়ার বা উৎপাদন যে রেখাগুলো রয়েছে আর কি, সেগুলো কিন্তু আপনাকে করতে হবে আর কি। আর আরেকটা হচ্ছে এটা সম্পর্কে যদি আমাকে লেকচার দিতে হয় তাহলে মোটামুটি এটা নিয়েই প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা করা যাবে। ঠিক আছে, তো অতটা সময় তো যেহেতু নেই আমাদের, যদি এটা গাইডলাইন ক্লাস, আসলে বিস্তারিত আহ প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ধরে শেষ করাটা খুব
কঠিন হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের 1 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়ে গেছে, এখন মাত্র 5টা, আরো কিন্তু 6টা টপিকস রয়েছে, যদিও সেগুলো খুব ছোট ছোট। আহ এরপরে যদি আমরা একটু দেখি যে পরেরটা কি হয়েছে, যে এই যে বাজার। আচ্ছা, হ্যাঁ, এই যে এই অংশটা আমরা কোথা থেকে পড়বো, একটু আগে তো আমি বলছিলাম এটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়তে পাবো, একাদশ দ্বাদশ শ্রেণীর। আমরা যদি ষষ্ঠ অধ্যায়টা যদি একটু দেখি, সেখানে বলা হয়েছে যে প্রাইস ডিটারমিনেশন ইন আ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি, শর্ট রান অ্যান্ড লং রান পার্সপেক্টিভে। তার মানে হচ্ছে আপনার কি স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে, হ্যাঁ, একটা ফার্ম বা শিল্পের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তার ভারসাম্য, সেটা আপনাকে এখানে ভালো করে পড়তে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা প্রশ্ন, যেমনটা হচ্ছে 43 নাকি 41-এ একটা প্রশ্ন এসেছিল, ওই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে যে দাম রেখাটা, আহ, যে তার ফার্মে যে চাহিদা রেখাকে বোঝায়। আরেকটা হচ্ছে যে একচেটিয়া বাজারে, হ্যাঁ, একচেটিয়া বাজারে যদি আমরা একটু দেখি যে এআর রেখাটা, হ্যাঁ, এআর রেখাটা কিন্তু যে আসলে যে উৎপাদন কারী যে উৎপাদক তার কিন্তু চাহিদা রেখাকে কিন্তু প্রকাশ করে। এবং হচ্ছে এগুলো যে ঢাল নিয়ে কিন্তু প্রশ্ন এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আচ্ছা, আমি একটু একটা চিত্র এঁকে একটু একটা প্রশ্ন করবো আপনাদেরকে, একটু একটু বলবেন। আচ্ছা, আমাকে একটু বলবেন এখানে ভারসাম্য বিন্দু কোনটা, একটু কমেন্টস করে জানাবেন দ্রুত। হ্যাঁ, সবাই চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এখানে যে এটা তো একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যটাকে আমি দেখানো হয়েছে, এখানে বলবেন আমাকে যে ফার্ম, হ্যাঁ, ফার্ম এখানে আহ সে কি ধরনের মুনাফা অর্জন করেছে, বা তার অর্থনৈতিক মুনাফাটা কেমন এখানে প্রফিট। আচ্ছা, আইডি তারেক হোসাইন, উনি লিখেছেন অলাভজনক। বাকিরা একটু কম। ক্ষতি, লস হয়েছে, ক্ষতি হয়েছে। আরেকজনে বলছেন জিরো প্রফিট, ক্ষতি, হ্যাঁ। এখানে দেখুন যে যারা মানে ক্ষতি, লস বা যেটা বলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক বলেছেন। তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা করতালি। ওকে, থ্যাংক ইউ। এখানে যেটা হচ্ছে যে আহ, আমরা একটু দেখি যে এখানে আয় থেকে, যে আয়টা এ আর তার গড় আয়, তাই না? তার গড় আয় থেকে কিন্তু কি হচ্ছে বলেন তো, গড় ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, সুতরাং ক্ষতি হচ্ছে। এখন আমি যদি বলি, বলুন তো, একজন উৎপাদনকারী, এই যে ক্ষতি, এই ক্ষতি তো মানে লোকসান হলে কি সে তার উৎপাদনটাকে বন্ধ করে দিবে? বা যদি উৎপাদন বন্ধ করে না দেয়, মানে কেন সে বন্ধ করবে না, আর কখন বন্ধ করবে, আমাকে একটু কমেন্টস করে একটু বলুন। বলুন তো, যে একজন উৎপাদনকারী কোন পর্যায়ে, কোন পর্যায়ে সে তার লোকসান হলে তার উৎপাদনটাকে সে চালিয়ে চালিয়ে যাবে। স্বল্পকালে, হ্যাঁ, অবশ্যই আমি স্বল্পকালের কথাটা কি, মানে স্বল্পকালকেই বুঝাতে চাচ্ছি। স্বল্পকালে সে উৎপাদনটাকে চালিয়ে যাবে, দীর্ঘকালে ঠিক হয়ে যাবে, দীর্ঘকালে ঠিক হয়ে যাবে। উনি বলছেন আহ LAC লেখা। আচ্ছা, ওকে। উৎপাদন অফ করে আরো ক্ষতি হবে। আচ্ছা, হ্যাঁ, উৎপাদন অফ করলে আরো ক্ষতি হবে, তার মানে উৎপাদনটাকে চালিয়ে যাবে। কেন চালিয়ে যাবে আমি সেটাই জানতে চাচ্ছি। ব্যয় উঠে আসলে চালিয়ে যাবে। কোন ব্যয় উঠে আসলে চালিয়ে যাবে? এই যে কাছাকাছি চলে গিয়েছেন, এটা উনার নাম হচ্ছে সাবিহা নূর মনে হয় নাকি, হ্যাঁ, সাবিহা নূর ফাতিশা। ওকে, হ্যাঁ, আপনি কাছাকাছি চলে গিয়েছেন। আমি আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি। আহ ভেরিয়েবল কস্ট, ইয়ে, ইয়েস, ইয়েস, এভারেজ কস্ট পর্যন্ত। ওকে, আমি একটু বলি, ধরুন এই যে তার দাম, এটা তো তিনি পণ্যের দাম মানে বিক্রি করে এই দামটা পাচ্ছেন, তাই না? এক্ষেত্রে তার আয় হচ্ছে। এখন এই আয়ের মধ্যে যদি তার কি হলো, এবিসি, এ ভি সি, এটা হচ্ছে এমসি, এবিসি এর পাশাপাশি যদি এএফসি, স্থির ব্যয়ও চলে আসে। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে এবিসি আসলে তো এই স্থির ব্যয়টাও মানে চলে আসবে কিছুটা, তাই না? এখন এই যে এবিসি অর্থাৎ এই যে দাম, দাম যদি এবিসি মানে এভারেজ ভেরিয়েবল কস্ট, এইটা যদি সমান হয়, তাহলে এই উৎপাদনকারী কি করবেন? তিনি কিন্তু তার উৎপাদনটাকে লোকসান হওয়া সত্ত্বেও তিনি উৎপাদনটাকে চালিয়ে যাবেন। এবং হচ্ছে এই এবিসি এর সাথে যদি উৎপাদন মানে যে এএফসি মানে এভারেজ ফিক্সড কস্ট, যে স্থির খরচ যেটা, সেটাও যদি চলে আসে, তাহলেও কিন্তু তিনি তার, এই যে একজন বলছিলেন, ইয়েস, ইয়েস, তাসফিয়া, হ্যাঁ, গুড, খুব সুন্দর বলেছেন আপনি।
থ্যাংক ইউ। তাসফিয়াকে অসংখ্য ধন্যবাদ। আমি যেটা জানতে চেয়েছিলাম তিনি সম্পূর্ণ সেই উত্তরটাই দিয়েছেন। থ্যাংক ইউ তাসফিয়া আপনাকে। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে দেখেন এই প্রশ্নগুলো আসতে পারে যে একজন উৎপাদনকারী নিচের কোন শর্ত পালন করলে সে তার উৎপাদনটাকে লোকসান সহ চালিয়ে যাবে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এই জন্য আমাদেরকে এইভাবে প্রশ্নগুলো, এমসিকিউ আসলে প্রশ্নগুলো পড়া উচিত। এখন আসলে আমরা যে রিটেন আকারে যে বইগুলো পড়েছি সেটা যদি একটু ভালো করে পড়ি তাহলে এই এমসিকিউ প্রশ্নগুলো তো আমাদের পারারই কথা। তবে হ্যাঁ, প্র্যাকটিসের কিন্তু একটা বিকল্প, মানে বিকল্প নাই। আপনি যদি থিওরি গুলো ভালো করে পড়েন, যদি এমসিকিউ আকারে যদি একটু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। এই জন্য যেটা বললাম যে এই একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো কিন্তু অবশ্যই সংগ্রহে রাখতে হবে আর কি। তো চলুন দেখা যায় এখান থেকে কি পড়া যেতে পারে। বাজার, বাজারের প্রকারভেদ, বাজারের মূল্য নির্ধারণ, এই যে বিভিন্ন ধরনের বাজার রয়েছে, একচেটিয়া, অলিগোপলি, হ্যাঁ, মনোপলি, মনোপলিস্টিক। তো এই বাজার সম্পর্কে একটু ভালো করে পড়বেন। তবে আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারে। হ্যাঁ, এই দুইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর যে অলিগোপলি বা মনোপসনি, হ্যাঁ, তো এই প্রশ্ন এই ধরনের বাজারগুলো থেকে ডেফিনিশন একটু সংজ্ঞা টঙ্গা গুলো আসতে পারে, বাকিগুলো আসলে বাজার সিলেবাসই নাই। হ্যাঁ, এই যে কার্টেল টার্টেল আছে এগুলো আসলে আসে না, এখন পর্যন্ত রিটেনে কখন আসে নাই। শুধু শুধু পড়তাম আর কি, নোট করে কষ্ট করে। তো বিভিন্ন, এটা তো বললামই। তারপরে হচ্ছে একচেটিয়া বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক এটা তো একটু আগে আলোচনা করলাম। বিশেষ করে ভারসাম্য শর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ফার্ম, যদি একটু বানানটা ভুল হয়ে গেছে, রেটটা মিসিং হয়ে গেছে, ফার্ম, শিল্প, প্লান্ট, হ্যাঁ। তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। বিশেষ করে ফার্ম এবং প্লান্ট এবং শিল্পের যে আহ, সূক্ষ্ম যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে। এছাড়া বাজার ব্যর্থতা বা মার্কেট ফেলিওরটা একটু দেখতে হবে, যদিও এই অধ্যায়টার সাথে সিলেবাসের সাথে সম্পূর্ণ সম্পূর্ণ আহ, যায় না। হ্যাঁ, তবে ওই যে একচেটিয়া বাজারের ক্ষেত্রে আর কি বাজার ব্যর্থতাটা এটা ওইটার সাথে রিলেটেড, সুতরাং বাজার ব্যর্থতাটা একটু বা মার্কেট ফেলিওরটা একটু ভালো করে দেখতে হবে। এছাড়া বিভিন্ন ধরনের বাজারের মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, রেখার আকৃতি বা প্রকৃতি, হ্যাঁ, এগুলো একটু দেখতে হবে আর কি। উৎপাদন বন্ধের বিন্দু, যেটা আমরা শাটডাউন পয়েন্টটা একটু দেখে নেবেন আর কি। এগুলো একটু দেখতে হবে। এছাড়া ওই যে বললাম যে বিভিন্ন যে বাজারগুলো, এগুলো একটু ভালো করে দেখলে আশা করি এই অধ্যায়টা সম্পর্কে আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এখন এই অধ্যায়টা আপনারা কোথা থেকে পড়বেন? এই অধ্যায়টা আপনারা পড়বেন হচ্ছে আহ একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার, সেই অধ্যায়ে সেখানে অল্প একটু আলোচনা করা হয়েছে। খুব ডিপলি তো আলোচনা করা হয় নাই, একটু প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে কিছুটা এমসিকিউ সাহায্য নিতে পারেন। আর বাকিটা তো বললাম যে ব্যষ্টিক অর্থনীতির বই থেকে আপনারা পড়বেন। আমরা যদি পরের অধ্যায়টাতে যাই, সেখানে 7 নম্বর অধ্যায়ে বলা হয়েছে দ্য মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ডিটারমিনেশন অফ রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, যে প্রান্তিক উৎপাদনশীলতার বা বন্টন তত্ত্ব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বন্টন তত্ত্বের আপনার ওই যে থিওরিটিক্যালি ইলাবোরেশন করা, তারপর হচ্ছে ব্যাখ্যা করা, এগুলো কিন্তু অতটা জানা লাগবে না আপনাকে। জাস্ট খালি সেখান থেকে যেমন এখানে ইউলারের একটা তত্ত্ব আছে, হ্যাঁ, ইউলার থিওরাম যেটাকে আমরা বলি। তো ইউলার থিওরামটা আপনারা একটু আহ, ধারণা নিতে পারেন, হ্যাঁ, যে ওটা যে একেবারে প্রমাণ আপনাকে করতে হবে, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ওটা কিন্তু প্রয়োজন নাই। হ্যাঁ, তো ওটা আপনারা একটু দেখতে পারেন। এবং ইউলার থিওরামের যে সমীকরণটা রয়েছে সেগুলো একটু দেখবেন আর কি। এছাড়া যে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা নির্ধারণ, তো আমরা এগুলো একটু চলুন দেখি এখান থেকে কোন কোন অংশটুকু আমাদেরকে পড়তে হবে। প্রথমত হচ্ছে রিকার্ডো খাজনা তত্ত্ব, এটা খুব পপুলার একটা প্রশ্ন। রিটেনে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই ঘুরে ফিরে এই প্রশ্নটা আসতো। ঠিক আছে, রিকার্ডোর খাজনা তত্ত্ব ব্যাখ্যা করুন। তো এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে এটা পড়তে হবে। মোট খাজনা ও নিট খাজনা, এগুলো আমরা সংজ্ঞা এগুলো আমরা ভালো করে পারবো। মোট খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য, নিম খাজনা এটা কিন্তু আলফ্রেড মার্শাল, হ্যাঁ, আহ, আহ, নিম খাজনা। তো এটা কিন্তু এমসিকিউর জন্য আমার কাছে মনে হচ্ছে খুব মজাদার একটা টপিক হতে পারে। এই টপিকটা আপনারা একটু ভালো করে দেখবেন আর কি। হ্যাঁ, আহ কি যেন একটু কমেন্টস করছে মনে হয়। ওকে, হ্যাঁ। নিম খাজনাটা কি? নিম খাজনাটা হচ্ছে, ধরুন আপনার আহ ধরুন আপনার কিছু যন্ত্রপাতি আছে। আচ্ছা, আরেকটু ভালো করে বলি, সেটা হচ্ছে ধরুন আপনার এক খণ্ড জমি আছে, ধানি জমি আছে। এখন এই ধানি জমির ধরেন কাঠা প্রতি মূল্য হচ্ছে আহ আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলি যে খাজনা বলতে যেটা আমরা
সাধারণত ওই খাজনা বলতে আমরা যেটা কি বুঝি, যে জমি আপনার কাছে আমি কি বললাম, লিজ দিলাম, আপনি আমাকে তার বিপরীতে মনে হয় কিছু টাকা দিলেন, সেটা মনে হয় যে খাজনা, তাই না? আমজনতা কিন্তু খাজনা আসলে এটাকে বুঝে থাকে, তাই না? বাট অর্থনীতিতে কিন্তু খাজনা ধারণাটা কিন্তু বিস্তারিত। হ্যাঁ, এটা নিয়ে আসলে খুব ক্লাসগুলো হলে খুব ভালো হতো আপনাদের সাথে। আহ, দীর্ঘ মানে নিয়ে আলোচনা করা যেত, এক একটা ক্লাস হলে খুব ভালো হতো আর কি। তবে নিম খাজনাটা হচ্ছে কি, যে ধরেন আপনার আহ দ্রব্যের দাম বেড়ে গেল বা পণ্যের দাম বেড়ে গেল, তো পণ্যের বা জমির দাম বেড়ে গেল, জমি বা পণ্য বা দ্রব্যের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি অতিরিক্ত যেই আহ মূল্যটা পাচ্ছেন বা খাজনাটা পাচ্ছেন, সেটা হচ্ছে কি নিম খাজনা। যদি একেবারে সংক্ষেপে আমি বলি আর কি এটা। আর আরেকটা হচ্ছে যে আহ এই নিম খাজনা নিয়ে যদি প্রশ্ন আসে, যেমন হচ্ছে আলফ্রেড মার্শালের এই নিম খাজনা দিয়ে আপনার আসতে পারে যে সংজ্ঞা আসতে পারে। আর আরেকটা হচ্ছে সংজ্ঞাটা দিয়ে আপনাকে, যেমন সংজ্ঞা থেকে কেমন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আরেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। যেমন ধরেন আপনার কাছে 500 কেজি আম আছে। এখন আপনি ধরেন আমটা হচ্ছে কি আম, আম্রপলি আম। এখন হঠাৎ করে বাজারে চাহিদাটা বেড়ে গেল। আমি একটু আরেকটু ব্যাখ্যা করিয়ে বলি, যেহেতু আসছেন, একটু নিম খাজনাটা একটু আলোচনা করিয়ে দিই। আর ধরুন আপনি বাজারে নিয়ে গেলেন 500 কেজি আম। 500 কেজি আম নিয়ে গেলেন, আপনার প্রত্যাশিত মূল্য হচ্ছে 100 টাকা, মানে আপনি 100 টাকা পার কেজি আপনি বিক্রি করে দিবেন। 500 কেজি আম প্রতি কেজি 100 টাকা বিক্রি করে দিবেন। কিন্তু বাজারে যোগানের কম হওয়ার কারণে চাহিদা কিন্তু চাহিদা অনেক বেশি। চাহিদা বেশি হওয়ার কারণে আপনি দেখা গেলেন বাজারে 120 টাকা করে কি হচ্ছে, আপনি পণ্য বিক্রি করতে পারছেন। তাহলে দেখেন এই অতিরিক্ত 20 টাকা করে, যে অতিরিক্ত যে 20 টাকা আপনি বিক্রি করতে পারছেন, এটা কিন্তু আপনার প্রত্যাশা চেয়েও বেশি। তাহলে এই 20 টাকাটাই হচ্ছে আপনার কি নিম খাজনা। অর্থাৎ এই যে চাহিদা, মানে অল্প সময়ের ব্যবধানে, হ্যাঁ, যখন চাহিদাটা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে যখন আপনার এই পণ্যের মূল যে অতিরিক্ত মূল্যটা বৃদ্ধি পায়, সেটা হচ্ছে নিম খাজনা। এখন আর আমি কি বুঝাতে পেরেছি কিনা একটু কমেন্টস করে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। কারণ অতটা বিস্তারিত আসলে আলোচনা করার সুযোগ নেই, যেহেতু এটা গাইডলাইন ক্লাস। নিপাক তার আপনি বলছেন জমি ব্যবহারের বিনিময়ে যে দাম দিতে হয় তাই খাজনা। হ্যাঁ, এটা অবশ্যই খাজনা। এটা অবশ্যই খাজনা, কিন্তু অর্থনীতিতে কিন্তু খাজনার আরো মানে বিস্তারিত কিন্তু বিষয় রয়েছে আর কি। ইয়েস, ইয়েস, হ্যাঁ, ইজ দিস কোইন্সিডেন্ট? ইয়েস, দিস ইজ ওকে। রেন্ট, ইয়েস, খাজনা রেন্ট বুঝাচ্ছি আর কি। নিম খাজনাটা তাহলে কি আমরা বুঝতে পেরেছি? সেটা হচ্ছে যে যোগান স্বল্পতার কারণে অনেক সময় চাহিদাটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে গেলে তখন তো স্বাভাবিকভাবে দ্রব্যের দাম বেড়ে যাবে। স্যার আপনি ফুল কোর্সটা করালে খুব ভালো হতো, এটা তো আসলে আপনাদের কর্তৃপক্ষ বলতে পারবে। আহ ঠিক আছে, আমি হয়তো বা সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করেছি। আসলে নিম খাজনা খুব মজার একটা টপিক। এটা নিয়ে মোটামুটি 10 মিনিট যদি আলোচনা করা যায়, তাহলে নিম খাজনা নিয়ে আর কখনো জীবনে কোনোদিন প্রশ্ন হয় নাকি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তাহলে পরের অংশটাতে একটু যেতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। এর পরেরটা যদি দেখি, যে মজুরি, আর্থিক মজুরি, প্রকৃতি মজুরি, মানে মজুরির ওই যে বাকিগুলো অংশ, এটা আমরা একটু দেখবো। আহ আর্থিক মজুরি, প্রকৃতি মজুরি, এই তো আমরা জানি। আহ এগুলো একটু ডেফিনেশন গুলো একটু দেখবো। আহ বিশেষ করে প্রকৃত মজুরি থেকে কিন্তু মানে এমসিকিউ প্রশ্ন, মানে খুব ভালো এমসিকিউ প্রশ্ন হতে পারে। হ্যাঁ, যে আপনার মানে কোন একটা আহ কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন, বা সেক্ষেত্রে আপনার প্রকৃত মজুরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমি একটু আপনাদেরকে একটু কমেন্টসে একটু জানতে চাচ্ছি, আপনারা ফ্র্যাঙ্কলি বলবেন ওই যে আচ্ছা আমি একটু পিছনে যাই। সেটা হচ্ছে আপনারা কেন সরকারি চাকরিতে আসতে চান? কেন? বেসরকারি চাকরিতে আরো হ্যান্ডসাম স্যালারি আছে, আহ অনেক মানে প্রমোশন গ্রোথ ভালো, এবং আপনার যোগ্যতা দিয়ে, আপনি আপনার মেধা দিয়ে নিজেকে অনেক উচ্চতর স্থানে নিয়ে যেতে পারবেন। কিন্তু কেন আপনি সরকারি চাকরিতে আসতে চান, যেখানে মানুষ সবাই আপনাকে ঘুষখোর বলবে, চোর বলবে? কেন আসতে চান? একটু কাইন্ডলি খুব দ্রুততার সময়ের মধ্যে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা প্রকৃত মজুরিটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। একজনে সামাজিক নিরাপত্তা। ওকে, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা। গুড। জেরিন, থ্যাংক ইউ। সিকিউরিটি, ইয়েস, সিকিউর, অবশ্যই। এই যে যেটা জেরিন ইতিমধ্যে বলে ফেলেছেন।
স্যার এজন্যই গপ জব করতে চাইনি, কিন্তু আমি শিখ তাই বলতে পারেন আরামে করার জন্য গপ জব। থ্যাংক ইউ। এটা কে? সাবিহা নূর। আচ্ছা, আপনিও আরাম চান, আমিও চাই। ফর ফেম, সিকিউরিটি, রেসপেক্ট, সম্মান, প্রাইভেট সেক্টরদেরকেও সম্মান করে মানুষ, তবে হ্যাঁ। ওয়েলকাম স্যার। ওকে, ফর ফেম, ওকে। সিকিউরিটি, হ্যাঁ, নিরাপত্তা, ফর ফেম, খ্যাতির জন্য বাংলাদেশের মানুষ আসলে যতই ঘুষখোর বলুক, কিন্তু দিন শেষে সরকারি চাকরিজীবীর কাছেই ছেলে বা মেয়েকে বিয়ে দিতে চায়। এটা কিন্তু একটা বিশাল, হ্যাঁ, ফেম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই বলছেন। তাহলে এই যে দেখুন, এখানে বেতন কম। আপনি যখন ফার্স্ট ক্লাস বিসিএস জবে জয়েন করবেন, তখন যেহেতু আমরা এখন এডুকেশন নিয়ে আলোচনা করছি, আপনার বেসিক হবে 23,100 টাকা বর্তমান বেতন স্কেলে। আপনার যদি অনার্স বা মাস্টার্সে একটা ফার্স্ট ক্লাস থাকে, তাহলে আপনি আরেকটা অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন, সেই ক্ষেত্রে আপনার বেতন হবে 24,260 টাকা। আপনি সব মিলিয়ে বেতন পাবেন 34,000 সামথিং। ওকে, এটা তাহলে 34,000 সামথিং, এটা হচ্ছে আপনার আর্থিক মজুরি। খুবই কম, কিন্তু প্রকৃত মজুরি ওই যে রিল্যাক্স আর রিল্যাক্স, কে যেন বলছিল যে মানে আরাম। এখানে অনেক আরাম করে চাকরি করা যায়, এবং চাকরি যাবে না। আপনি যদি ক্লাসে গিয়ে ক্লাসে ফাঁকি দেন, তারপরে আপনার চাকরি যাচ্ছে না। এজন্যই বাংলাদেশের অবস্থা এরকম আর কি। তো যাই হোক, তাহলে এখানে অন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা আর্থিক মজুরির পাশাপাশি পাই, হ্যাঁ, তো এই সবগুলো নিয়ে হচ্ছে প্রকৃত মজুরি, মানে আলাদা অ্যাডভান্টেজ। আবার অনেকে তো মানে টেবিলের নিচে অন্যান্য সেক্টর গুলোতে যারা আছে, এবং আমাদের এডুকেশন সেক্টরেও যারা দপ্তর গুলোতে জব করে, তাদের বাম হাত ডান হাত টেবিলের নিচ দিয়ে অনেক সময় যায়। তো সেটার কারণে অনেক দেখা যায় যে এই চাকরিগুলোর প্রতি মানুষের আগ্রহটা বেশি। তার মানে এখানে হচ্ছে প্রকৃত মজুরিটা বেশি। ওকে, এই কারণে আর কি। যাই হোক, শ্রমের যোগান রেখা খুব মজার একটা টপিক। সেটা হচ্ছে যে শ্রমের যোগান রেখা ওই যে পশ্চাৎমুখী হয় কেন? যদি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, তো সময় স্বল্পতার কারণে হচ্ছে না। জাস্ট আমি একটু বলি যে মানুষ একটা সময় মানে যখন তার ইয়া বেশি হয়, মজুরি বেশি হয়, তখন একটা স্টেজে গিয়ে, মানে একটা স্টেজের পর মজুরি যখন একটা স্টেজে চলে যায়, তখন সে আসলে পরিশ্রমটাকে প্রায়োরিটি না দিয়ে সে বিশ্রামটাকে প্রায়োরিটি দেয়, আরামায়েশকে প্রায়োরিটি দেয়। ওকে, তখন দেখা যায় শ্রমে আসলে ওই যে মজুরি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শ্রমের যোগান বাড়ছে না, শ্রমের যোগান কমে যাচ্ছে। হ্যাঁ, এজন্য এজন্য যে ক্যাপিটালিস্টিক যারা যারা ক্যাপিটালিজমে ক্যাপিটালিজমে কিন্তু শ্রম শোষণ এই যুক্তি দিয়ে হয়, সেখানে কিন্তু শ্রমিকের মজুরি তারা চাইলেও অনেক বেশি বৃদ্ধি করতে চায় না। ফর এক্সাম্পল, আমি একটু আপনাদেরকে একটু বলি। দেখুন, আমার মানে আমি মানে আমাদের যেহেতু আপনারা আমার ভবিষ্যৎ সহকর্মী হবেন, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমাদের বেতনটা, আমিও নতুন মানে নবীন কর্মকর্তা, আমাদের বেতনটা অ্যারাউন্ড 50,000-এর কাছাকাছি। তো 50,000 হওয়ার কারণে আমরা মানে এই টাকা দিয়ে আমাদের আসলে সংসার অতটা ভালোভাবে চলে না। এজন্য কি করতে হচ্ছে, এই যে আপনাদের সাথে এখানে বসে বসে গপ গপ মানে বক বক করছি। কিসের কারণে? এখানে আলাদা একটা ইনকামের জন্য, তাই না? এখন সরকার যদি আমাকে এই 50,000-এর জায়গায় 1,50,000 টাকা মজুরি দিত, আমি রাত জেগে এখানে বসে বক বক করতাম না। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, আমার মজুরি বেশি হয়ে গেলে এখন কি আমার শ্রমের যোগানটা কমে যাচ্ছে না? আমার শ্রমের যোগান কিন্তু কমে যাচ্ছে, কিন্তু এখন মজুরি কম বিধে কিন্তু আমাকে অতিরিক্ত আরো শ্রম দিতে হচ্ছে। এ থেকে কিন্তু একটা বাস্তব উদাহরণ আমরা কিন্তু বুঝতে পারি যে শ্রমের যোগান রেখাটা যখন মজুরিটা অনেক বেশি বেড়ে যায়, তখন শ্রমের যোগান রেখা আসলে পিছন দিকে পশ্চাৎমুখী হয়ে যায়, তথা শ্রমের যোগান হ্রাস পায়, বৃদ্ধি না পেয়ে। তখন শ্রমিক তার আরামায়েশকে প্রাধান্য দিয়ে থাকে। সুদ নির্ণয়, আমি একটু ফ্র্যাঙ্কলি বলি, এইখান থেকে আজ পর্যন্ত কখনো প্রশ্ন আসে নাই। আমি লাস্ট 43তম বিসিএস রিটেন দিয়েছি, ভাইভাও দিয়েছিলাম। আহ, আহ, তারপরে আর আমার মানে আমি আর সার্কুলার পাইনি আর কি। তো তখন পর্যন্ত মানে 43তম বিসিএস এর রিটেনের প্রশ্ন পর্যন্ত সুদ নিয়ে কখনো কোনো প্রশ্ন আসে নাই। যেহেতু এখন এমসিকিউ এমসিকিউ আছে, এইখানে দেখেন দুইটা টার্ম আমি উল্লেখ করেছি, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। খুব মজার। এই সরল সুদ থেকে আই ইকুয়ালস টু পি আর এন, এটা দিয়ে প্রশ্ন আসবে, অঙ্ক আসবে। চক্রবৃদ্ধি সুদ মানে সুদ দিয়ে আপনাদেরকে সুদের হার নির্ণয় করতে বলতে পারে। তো বা সুদের হার যে আর এর মান, যে চক্রবৃদ্ধি সুদ আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর হচ্ছে এবার এন মাইনাস পি, এই আর এর মান এখান থেকে বের করতে বলতে পারে। তো এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এভাবে ছোটখাটো অঙ্ক আসতে পারে। হ্যাঁ,
আহামরি বড় অঙ্ক আসবে না। যে অঙ্কগুলো আপনি ক্যালকুলেটর ছাড়াই ইজিলি প্রশ্নের মধ্যে রাফ করে করতে পারেন। পরেরটাতে যদি যাই, প্রান্তিক উৎপাদনশীলতা বন্টন তত্ত্ব, সেটা তো আমরা প্রথম দিকে আমি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সেগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে আর কি। পরের টপিক 8 নম্বর অধ্যায়টা যদি দেখি। আচ্ছা, অনেকেই মনে হয় কমেন্টস করছিলেন, একটু একটু দেখে আসি। ওকে, ফর ফেমস, ওয়েলকাম স্যার। জবগুলি সামান্য কারণেই চলে যায়, জবের ক্ষেত্র নিরাপদ, প্রাইভেট জবগুলি আচ্ছা। ব্যাকওয়ার্ড ব্লেন্ডিং, লেবার সাপ্লাই, ইয়েস ইয়েস। ওকে, লেজার সাপ্লাই, এই ক্ষেত্রে এই প্রভাবে। ওকে, এটা কি সাবজেক্টিভ ক্লাস হচ্ছে? না, এখানে সাবজেক্ট এটা একটা গাইডলাইন ক্লাস হচ্ছে, তবে অনেকটা সাবজেক্টিভ ক্লাসের মতোই। মানে আমি এমন ভাবে আপনাদের গাইডলাইন ক্লাসটা নিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি নিজেই বাসায় প্রিপারেশন নিতে পারেন, আর জন্য দ্বারস্থ না হতে হয়। ওকে, এরপর হচ্ছে 8 নম্বরটা টাইপস অফ ফাংশন, লিনিয়ার, সরলরেখা, কোয়াড্রেটিক, এটা হচ্ছে দ্বিঘাত, হাইপারবোলিক, এটা হচ্ছে সমপরাবৃত্ত, এক্সপোনেনশিয়াল সূচক, এন্ড লগ ফাংশনস, লগারিদম। এই ফাংশন গুলোর গ্রাফস অবশ্যই ভালো করে করতে হবে। বিশেষ করে এখানে লগ ফাংশন বা এক্সপোনেনশিয়াল মানে সূচক ফাংশনের গ্রাফ আসবে না, ঠিক আছে, এগুলো গ্রাফ আসবে না। তবে ওই যে লিনিয়ার ফাংশন, যেটা লিনিয়ার ফাংশনে গ্রাফটা আসতে পারে। যে সরলরেখা, যে সরলরেখা এমনটা হতে পারে, এমনটা হতে পারে, হ্যাঁ, মানে একটা সরলরেখার গ্রাফ আসতে পারে। এবং এগুলো সমীকরণ গুলো আসতে পারে, যেমন আমরা যদি দ্বিঘাত সমীকরণ দেখি, যেমন ধরুন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তারপর হচ্ছে আবার ধরুন আপনি এ এক্স, তারপর হচ্ছে এ এক্স প্লাস ধরুন এ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, আচ্ছা বি ওয়াই, এটা একটা সরল সমীকরণ। এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, আর এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। ওকে, আমরা যদি সূচক ফাংশন দেখি, ধরুন এক্স টু দি পাওয়ার এন, এইটা একটা সূচক ফাংশন। ধরুন আমি এখানে লিখলাম যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন তথা সূচক ফাংশন। এছাড়া আমরা যদি লগ ফাংশনটা দেখি, ধরুন ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লগ এ, এখানে এক্স, এখানে এক্স হচ্ছে আর্গুমেন্ট এন্ড এ হচ্ছে বেস। ওকে, এটা হচ্ছে লগারিদম ফাংশন। তো লগারিদম ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশনের বা দ্বিঘাত ফাংশন তথা কোয়াড্রেটিক ফাংশনের গ্রাফ আসবে না, গ্রাফ আসবে না, রিটেনও আসে না, প্রিলিতেও আসবে না, সরি এমসিকিউ তো আসবে না। তবে সরি, এই যে লিনিয়ার ফাংশন যেটা, ওকে, লিনিয়ার ফাংশনটা খুব গুরুত্বপূর্ণ। লিনিয়ার ফাংশনটা আপনারা ভালো করে পড়বেন, এবং লিনিয়ার ফাংশনের ঢাল নির্ণয় করাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঢাল নির্ণয় করতে হবে, কেননা চাহিদা রেখা মানে ডিমান্ড ফাংশন, বা আমরা যদি বলি সাপ্লাই ফাংশন, অর্থাৎ যোগান অপেক্ষক বা চাহিদা অপেক্ষক, সেগুলো কিন্তু একটা লিনিয়ার ফাংশন। সুতরাং লিনিয়ার ফাংশনের যেহেতু আমাদের চাহিদা এবং যোগান রেখার ঢাল নির্ণয় করতে হয়, সুতরাং লিনিয়ার ফাংশনের ঢালগুলো আমাদের কিন্তু ভালো করে জানতে হবে, মানে নির্ণয় করে শিখতে হবে। সেটা আপনি ডিফারেন্সিয়েশনের মাধ্যমে করতে পারেন। আবার ঢাল নির্ণয়ের বিভিন্ন সূত্র রয়েছে, স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে করতে পারেন। যেমনটা হচ্ছে ঢাল এম ইকুয়ালস টু মানে স্লোপ আর কি, এম ইকুয়ালস টু আপনি লিখতে পারেন যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, সরি ভুল হয়ে গেছে, একটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই যে ওয়াই টু এবং এক্স টু, এরা হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আর কি। এটা যদি এ বিন্দু হয়, আর এটা হচ্ছে বি বিন্দু, সেটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তো এগুলো হচ্ছে আপনার এই যে দুইটা বিন্দু, এখন এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল মানে একটা সরলরেখার ঢাল আপনাকে এ সূত্র দিয়ে করতে হতে পারে। এছাড়া আপনার ডিফারেন্সিয়েশনের মাধ্যমেও আপনি বা অন্তরকলন যেটাকে বলি, সেটার মাধ্যমে আপনি ঢাল নির্ণয় করতে পারেন। ওকে, আহ তো চলুন আমরা দেখি এখান থেকে কি কি পড়তে হবে। ফাংশনের সংজ্ঞা টঙ্গা পড়বেন, চলকগুলো পড়বেন, স্বাধীন চলক, অধীন চলক, ঠিক আছে, এই চলকগুলো পড়বেন। একটা সমীকরণ দিয়ে, যেমন আপনাকে একটা সমীকরণ আমি দিয়ে দিলাম, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু, এখানে বললাম যে এম এম এক্স প্লাস সি। হ্যাঁ, এখানে স্বাধীন চলক কি, আমাকে একটু কমেন্টস করে একটু বলুন তো প্লিজ। এই যে আমি সমীকরণটা লিখেছি, এর এখানে স্বাধীন চলকটা কি, আমাকে একটু বলবেন। একটু দ্রুত কমেন্টস করবেন, মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আমরা শেষ করব। এক স্বাধীন চলক, গুড গুড গুড। হ্যাঁ, স্বাধীন চলক, স্বাধীন চলক মানে হচ্ছে এমটা হচ্ছে ঢাল, মাহমুদ আক্তার, এটা ঢাল স্লপ বুঝায় আর কি। আর সিটা হচ্ছে এখানে ছেদক আর কি, যেটা আহ রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে আর কি।
তো যাই হোক, ওয়াইটা হচ্ছে এখানে অধীন চলক আর কি। সরি, ইচ্ছে মতো মান নেওয়া যাবে, হ্যাঁ, ইয়েস, আফজাল শরীফ, ইউর রাইট। সেটা হচ্ছে যে স্বাধীন চলক, এখানে এক্স এর মান আপনি ইচ্ছা মতো বসিয়ে ওয়াই এর মান বের করতে পারেন, তাই এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াইটা হচ্ছে অধীন চলক। এছাড়া সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণের ঢাল, চিত্র, এগুলো তো বললাম। সূচক ও লগারিদমের ফাংশনের সংজ্ঞা, সূচকটা, সূচকের সংজ্ঞা, লগারিদমের সংজ্ঞা আপনারা এগুলো একটু পড়বেন। সূচকটা হচ্ছে যে আমি যদি একবারে সহজ ভাষায় বলি, সূচক কিন্তু হচ্ছে আপনার গুণের সংক্ষিপ্ত রূপ, এক কথায়। ঠিক আছে, যেমনটা হচ্ছে আমি যদি আপনাকে বলি, যেমন থ্রি গুণন থ্রি, দেখুন চারটা তিন গুণ করলে কত হচ্ছে, 81। এইটাকে আমি সংক্ষেপে লিখতে পারি 3 to the 4 ইকুয়ালস টু 81। ওকে, সুতরাং এটা কিন্তু সূচক ফাংশন। ওকে, তাহলে দেখেন গুণটাকে আমি সংক্ষেপ আকার প্রকাশ করছি। আর লগারিদম ফাংশনটা হচ্ছে সূচকীয় মান ব্যবহার করার জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি ব্যবহার করা হয়, সূচকীয় মান, হ্যাঁ, নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লগারিদম ফাংশন। আচ্ছা, তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি বলতে এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই ঢাল নির্ণয় এবং দূরত্ব নির্ণয়, হ্যাঁ, এই যে দেখুন এখানে বিন্দুর অবস্থান বলে একটা জায়গা আছে, দেখেন এই যে এখানে বিন্দুর অবস্থান, এই যে লোকেশন অফ পয়েন্টস, ওকে, এবং কোঅর্ডিনেটস, এই যেটা স্থানাঙ্ক জ্যামিতি। তো এই যে স্থানাঙ্ক জ্যামিতির এই জায়গাগুলো একটু এজন্য হচ্ছে দুইটা বিন্দু দিয়ে আমাদেরকে বলতে পারে, যেমন এটা একটা বিন্দু, এই বিন্দুর একটা স্থানাঙ্ক দিয়ে দিল, যেমন এটা হচ্ছে -3 2, আরেকটা বিন্দু দিয়ে দিল ধরেন আপনার মনে করেন 2 5, বললো এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে এই যে দুইটা বিন্দুগামী সরলরেখার যে দূরত্ব, সেই দূরত্ব নির্ণয় যে সূত্রটা আছে, d = √ওভার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, সেই সমীকরণের সাহায্যে আপনারা, সূত্রের সাহায্যে আপনারা দূরত্বগুলো নির্ণয় করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এই অধ্যায়টা কোথা থেকে পড়বেন? আহ, এটা কিন্তু আমি স্কিপ, কথার তালে চলে যাচ্ছিলাম। আহ পিছনের অধ্যায়গুলো তো আমরা জানি, ওখানে তো আমরা বইগুলো সম্পর্কে বলেছি। এই অধ্যায়টা আপনি কিন্তু ইন্টারমিডিয়েটে বই পাবেন না। এই অধ্যায়টা আপনাকে, এবং আমার মনে হয় বেসিক অর্থনীতিতেও যে এই অধ্যায়টা, এই যে ফাংশন গুলো, লিনিয়ার ফাংশন, এগুলো নাই। আপনারা হয়তোবা যে বেসিকের, আসলে এটা আপনারা বেসিক অর্থনীতির যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের বইগুলো যদি একটু পড়েন, হ্যাঁ, বা মাস্টার্স এর বই বা এমএসএস এর বইগুলো যদি একটু দেখেন, হ্যাঁ, ওখানে কিন্তু এই ফাংশন গুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এবং সেখানে অঙ্ক টঙ্ক আছে। এছাড়া আপনারা যে ম্যাথমেটিক্স পড়েছেন, স্টেট পড়েছেন, হ্যাঁ, তো সেখান থেকে একটা অধ্যায়, আপনাদের তো বই, আপনারা তো অনার্সে পড়ে আসেন, সেই বই তো অবশ্যই আছে, অথবা একটু কোথাও এলোমেলো ভাবে ছড়িয়ে আছে, একটু খুঁজে ওইখান থেকে একটা বইটা থেকে এটা একটু পড়ে নিবে নাকি। এটা তো বাংলা ইংলিশ সেম, হ্যাঁ, এসএসসির হায়ার ম্যাথে আছে, হ্যাঁ, যারা সায়েন্সে ছিলেন ওদের কাছে পরিচিত মনে হচ্ছে। স্যার এই টপিক গুলা হায়ার ম্যাথ এসএসসি তে আছে, কিন্তু আপনি এত বিস্তারিত ওখান থেকে পড়বেন না। আপনি শুধুমাত্র আহ দূরত্ব নির্ণয়ের সূত্রটা জানলেই হলো, এত কিছু করলে তো সব উল্টাপাল্টা হয়ে যাবে। কি লেখছে, ডাউলিং এর ম্যাথ বই পড়লে হবে, পড়তে পারেন যে কোনো এক ম্যাথ বই থেকে পড়ে এখান থেকে একটু অঙ্ক টঙ্ক একটু করে নিলেন। আমি এই এইট চ্যাপ্টারের জন্যই ডাউলিং পড়লেই হয়, হ্যাঁ, পরে ম্যাথমেটিকে আছে তো, আছে, হ্যাঁ, সমস্যা নেই। গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি আহ সরলরেখার ঢাল নির্ণয়, ওই যে চাহিদা এবং যোগান রেখা, স্পেশালি চাহিদা এবং যোগান রেখা দিয়ে আমাদেরকে সরলরেখার ঢাল নির্ণয় করতে বলতে পারে। ওকে, দুটি বিন্দু দূরত্ব আমি একটু আগে একটা অঙ্ক দিয়ে দেখিয়েছিলাম। 9 নম্বর অংশটা, সেটা হচ্ছে এটা সামষ্টিক অর্থনীতি তথা ম্যাক্রো ইকোনমিক্স থেকে পড়তে হবে। এটা হয়তোবা আপনি মৌলিক যে সামষ্টিক অর্থনীতি আছে, সেখান থেকে আপনার, বা ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি যেটা, ম্যাক্রো ইকোনমিক্স যেটা, সেখান থেকে আপনারা একটু এটা দেখে নিতে পারেন। হ্যাঁ, তো জাতীয় আয়ের ধারণা, তো জাতীয় আয় অধ্যয়নের যে উপযোগিতা, কেন জাতীয় আয় পাঠ করা প্রয়োজন। ঠিক আছে, তো আসলে এটা তো এমসিকিউ তে আসবে না, এটা রিটেনে আসবে, আসলে এটা রিটেনের সিলেবাসের অনুযায়ী জাতীয় পরিমাপের যে পদ্ধতিগুলো রয়েছে, ব্যয় পদ্ধতি, আয় পদ্ধতি, হ্যাঁ, তো এই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে জানানো লাগবে। আর্থিক আয়, আহ, তারপর হচ্ছে প্রকৃত আয়, এইগুলো আমরা একটু দেখবেন আর কি ভালো করে। তো যাই হোক, জিএনপি কি কি পড়তে হবে এগুলো আসলে একটু আপনারা জানেন, একটু পড়বেন। দ্বৈত গণনা পদ্ধতি, দ্বৈত গণনা সমস্যা সমাধানের উপায়, আহ এইখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো এটা একটু ভালো করে দেখবেন। তো এটা ওকে, তাহলে 9 নাম্বার আসলে খুবই এটা এটা খুবই অল্প একটা টপিকস।
এটা আপনি, হ্যাঁ, এই অধ্যায় এটা কোথা থেকে পড়বেন এটা আমি বললাম, সামষ্টিক অর্থনীতি থেকেও পড়তে পারেন। এছাড়া নবম দশম, সরি নবম দশম নাকি, একাদশ দ্বাদশের, একাদশ দ্বাদশের প্রথম পত্রের, এটা 10 নম্বর অধ্যায়, সরি 10 নম্বর না, সরি এটা হচ্ছে নবম অধ্যায়, একাদশ দ্বাদশের নবম অধ্যায়, অর্থনীতির প্রথম পত্রের নবম অধ্যায়। ঠিক আছে, এই নবম অধ্যায়টা আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীর বই থেকে পড়ে নেবেন, সেখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত পরিসরে। ঠিক আছে, এটা পড়লেই, এখান থেকে একটু পড়লেই হবে। এখান থেকে আসলে প্রশ্ন আসতো কি, এই মানে রিটেনে, রিটেনে ওই যে জাতীয় আয়ের পাঠ এগুলো, তারপর হচ্ছে দ্বৈত গণনা পদ্ধতি বা এবং জাতীয় পরিমাপের পদ্ধতি, এগুলো নিয়ে আর কি বেশি প্রশ্নগুলো আসতো আর কি। এই কয়েকটা নিয়েই বেশি প্রশ্ন হতো। এরপর হচ্ছে 10 নম্বর অধ্যায়টা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, যে বাণিজ্য, বাণিজ্য বিভিন্ন যে থিওরি গুলো আছে, এটা আপনারা আন্তর্জাতিক যেই বাণিজ্যে বা আন্তর্জাতিক, সরি, ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড যে আপনাদের বইগুলো আছে, এই বইগুলো থেকে আপনাদেরকে এখান থেকে পড়তে হবে। আসলে এটা আপনি নবম একাদশ দ্বাদশ শ্রেণীর বইতে পুরোপুরি পাবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আন্তর্জাতিক যেই অর্থনীতিগুলো, যে ট্রেড রিলেটেড যে অধ্যায়গুলো রয়েছে, একটা অধ্যায় এখান থেকে পড়লেই হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। সেখান থেকে এখানে যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বের বাইরে পড়া দরকার নাই, বাণিজ্যের প্রয়োজনীয়তা, এটা এটা হচ্ছে রিটেন রিলেটেড প্রশ্ন, দরকার নাই এটা বাদ। তুলনামূলক সুবিধা তত্ত্ব, রিকার্ডো, তারপর হচ্ছে পরম সুবিধা তত্ত্বটা কোথায়, ও আচ্ছা সামনে দিব। হেক্সারোলিনে বাণিজ্য তত্ত্বটা, বাণিজ্যের শর্তাবলী, বাণিজ্য হতে প্রাপ্ত সুফল, শুল্ক ও তার যৌক্তিকতা, মানে শুল্ক আরোপের যৌক্তিকতা কেমন। ঠিক আছে, চলুন আমরা দেখি এখান থেকে কি কি করতে হবে। তুলনামূলক ব্যয় সুবিধা বাণিজ্য তত্ত্ব পড়তে হবে, রিকার্ডো। তারপরে হচ্ছে পরম ব্যয়, অ্যাডাম স্মিথের পরম ব্যয় সুবিধা বাণিজ্য তত্ত্বটা পড়তে হবে। আমি বারবার করে বলছি, এই তত্ত্বগুলো যারা প্রদান করেছেন থিওরি গুলো, তাদের নাম কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না, ভুলে যাওয়া যাবে না। এক্সারোলিন বাণিজ্য তত্ত্বটা ভালো করে পড়তে হবে। মানে এখানে মূল থিম গুলো পড়বেন, এখানে কিন্তু এই গ্রাফটা পড়া লাগবে না, ওগুলো কিন্তু আর আসবে না। এবং হচ্ছে এখান থেকে এই যে আপনার মানে বিশেষীকরণ, ইন্টেন্সিভ যেটা, ইন্টেন্সিভিটি, তাহলে মানে প্রোডাকশনের ক্ষেত্রে, সেখান থেকে কিন্তু এখান থেকে ধারণাগুলো এখান থেকেই চলে আসে, পেয়ে যাবেন। অফার রেখাটা একটু পড়ে নিতে পারেন এডিশনালি, এটার জন্য একটু পড়ে নিবেন। বিভিন্ন ধরনের শুল্কগুলো রয়েছে, শুল্কগুলো একটু পড়বেন। আহ বিশেষ করে সম্পূরক শুল্ক, এই ধরনের যে শুল্কগুলো রয়েছে এগুলো একটু পড়বেন। আর শুল্কের প্রয়োগের যে প্রয়োজনীয়তা থেকে, বিশেষ করে হ্যাঁ, কোটা ও শুল্কের পার্থক্য, ডাম্পিং নীতিটা পড়বেন, যেটা আমদানি রপ্তানির সাথে অনেকটা সম্পৃক্ত, যদিও এটা এই টপিক্স এর বাইরে, তারপরে আমি একটু সাজেস্ট করবো ডাম্পিং নীতিটা পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে শিশু শিল্প, শিশু শিল্পের বিকাশের উপায়, দেশীয় শিল্পের বিকাশের প্রতিবন্ধকতা, আহ এই জায়গাগুলোতে একটু থিওরিটিক্যালি একটু এখানে তো আসলে রিটেন আকারে একটু পড়ে যাবেন, যদি একটু পেঁচায় টেঁচায় যদি প্রশ্ন আসে যাতে আনসার করা যায়, এগুলো একটু দেখবেন। এখানে আর আসলে তেমন কোনো আলোচনা কিছু নেই, একটু ভালো করে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে 11 নং যে অধ্যায়টা, গ্লোবালাইজেশন। আমরা সবাই এখন গ্লোবালাইজেশনের যুগে বসবাস করছি, পুরো পৃথিবীটাই এখন আমাদের হাতের মুঠে। আহ এখান থেকে একটু পড়বেন তো আসলে গ্লোবালাইজেশনের ওই সংজ্ঞা টঙ্গা তো আসবে না। এখান থেকে যে গ্লোবালাইজেশনের জন্য যে যে সংস্থাগুলো আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি, যে প্রযুক্তিগুলো, যে বিষয়গুলো, সেগুলো একটু দেখবেন আর কি। এটা আসলে তেমন কোনো বই নাই, এটা আপনারা একটু ইন্টারনেট ঘেটে একটু এটা নিয়ে একটু নোট, কিছু ইনফরমেশন কালেকশন করে পড়তে পারেন। হ্যাঁ, কিন্তু আসলে এটা যে শুধুমাত্র গ্লোবালাইজেশনকে নিয়েই যে আসলে কোনো সুনির্দিষ্ট অধ্যায় আসলে স্পেসিফিক ভাবে আছে, আসলে তেমন না। হ্যাঁ, এটা অনেকটা আহ, নিজের তথ্য কালেকশনের উপরে ডিপেন্ড করবে, আপনি কতটা ভালো পারফরমেন্স এখানে দেখাতে পারবেন। আরেকটা হচ্ছে ডব্লিউটিও, বিশ্ব বাণিজ্য সংস্থার অবশ্যই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রতিষ্ঠা, এর ইতিহাস, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত তথ্যগুলো পড়বেন। আরেকটা জিনিস মাথায় এসেও চলে গেল, আহ ও ওইটা দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমি একটু বলি যে অর্থনৈতিক সমীক্ষা বইটা যদি কিনে না থাকেন, বা ইন্টারনেটে আপনারা অর্থনৈতিক সমীক্ষার বইটা পাবেন, প্লিজ একটু অর্থনৈতিক সমীক্ষার বইটা পিডিএফ ডাউনলোড করে সেখান থেকে তথ্যগুলো ভালো করে পড়বেন, সাম্প্রতিক তথ্যগুলো। বিশেষ করে অর্থনীতির যে বিভিন্ন খাতগুলো, খাত ভিত্তিক যে অবদান, সেই অবদানগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে, বারবার করে ডাটাগুলো পড়তে হবে। বাজেট কোনো বিকল্প নাই, বাজেট একবারে খেয়ে ফেলতে হবে। আপনি ইকোনমিক্স এর স্টুডেন্ট, বাজেট আপনার
মাথায় সবসময় খেলা করবে। ঠিক আছে, বাজেট থেকে প্রচুর প্রশ্ন আসবে। হ্যাঁ, মানে ডাটা ভিত্তিক অনেক প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো সুতরাং বাজেট, তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, এই সকল জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। তাহলে দেখা যাবে যে এমসিকিউতে আহ সাবজেক্ট ভিত্তিক যে এমসিকিউ গুলো হবে, সাবজেক্টিভ 100টা, সেখানে ভালো করার একটা চান্স থাকবে। তো চলুন আমি একটু দেখি যে নমুনা কয়েকটা প্রশ্ন আমি সিলেক্ট করেছিলাম, যে প্রশ্নগুলো কেমন হতে পারে। আপনারা খুব দ্রুত কমেন্টসে আপনাদের উত্তরগুলো লিখে দিবেন। আমি একটা একটা করে প্রশ্ন দিচ্ছি, দেখাচ্ছি কেমন প্রশ্ন হতে পারে। আমি বলছি না যে এটা খুব স্ট্যান্ডার্ড, আমি একটু তৈরি করার চেষ্টা করেছি কয়েকটা প্রশ্ন। একটু দেখি আমরা প্রথম প্রশ্নটা। দেখুন, কেইসিও তত্ত্বে কার্যকর চাহিদা বলতে কি বোঝায়? প্রশ্নটার উত্তরটা একটু দ্রুত কমেন্টস করে লিখবেন। আমরা এখানে 9টা প্রশ্ন আছে, প্রতিটা স্লাইডে 3টা। আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতে চাচ্ছি, করব। আপনাদের ধারণা দেখে আমি এখানে যে পারা লাগবে তেমন না। ঠিক আছে। একজন বললো খ, খ। হ্যাঁ, ইয়েস। যারা বি উত্তর করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। উত্তর, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বি। দেন দ্বিতীয় প্রশ্নটা, কেনসিও অর্থনীতি কোন ধরনের নীতিকে প্রণোদনা দেয়, মানে কোন ধরনের নীতিকে উৎসাহ দেয়? ব্যক্তিগত খরচ কমানো, সঞ্চয় বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি করে চাহিদা তৈরি, না বৈদেশিক ঋণ বৃদ্ধি করা? সি, সি। আরেকজনে সি, সি, গো, সি, থ্যাংক ইউ। নীলা সি, জসিম আক্তার, সাবিনা নূর, নিপা আক্তার সি, ফাতেমা আক্তার সি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নটাতে চলে যেতে চাচ্ছি। কেনসিও মডেলে কোন ফ্যাক্টর বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পায়? সঞ্চয়, বিনিয়োগ, কর, আমদানি? বি, বি, থ্যাংক ইউ, গুড। কারণ বিনিয়োগ বৃদ্ধি পেলে আহ আপনার উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। ঠিক আছে, গুড। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি, 4 নম্বর প্রশ্নটাতে। স্বল্প মেয়াদে প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যাবে যদি, এটা আমি কোথাও মনে আলোচনা করেছিলাম। একটু বলবেন প্লিজ দ্রুত, কমেন্টস। চারের সি। হ্যাঁ, মূল্য সমান, মানে পি সমান এবিসি হলে, গুড। পি সমান এবিসি, থ্যাংক ইউ। পরেরটা, উৎপাদকের সাম্যাবস্থা ঘটে কখন, মানে একজন উৎপাদনকারী কখন ভারসাম্য অর্জন করে? ব্যয় সর্বনিম্ন করে, মুনাফা সর্বাধিক করে, মানে ক খ দুইটাই সঠিক, ঘ কোনোটাই না। 5 নম্বর প্রশ্নের, 5-এর সি, ইয়েস। কারণ সে ব্যয় সর্বনিম্ন মাধ্যমে উৎপাদনের ভারসাম্য অর্জন করতে পারে, মুনাফা সর্বাধিক করণের মাধ্যমেও ভারসাম্য অর্জন করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 6 নম্বরটা, নিরপেক্ষ রেখা কখনো একটা, মানে এটা কিন্তু আলোচনা করেছিলাম আমি পিছনে, যদি মনোযোগী হয়ে থাকেন পারার কথা। নিরপেক্ষ রেখা কখনো ছেদ করে, সমান্তরাল হয়, ছেদ করে না, খাড়া হয়? সি, গুড। থ্যাংক ইউ সবাই, সি, 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 সি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আহ এই জায়গাটা আমি একটু আলোচনা করেছিলাম, দেখি কি কে কে পারে। এটা হচ্ছে এম ইউ এক্স, মানে এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ, মানে এক্সপোনেন্ট ডিভাইডেড বাই পি এক্স, মানে প্রান্তিক উপযোগকে দাম দিয়ে ভাগ করেছি। এটার একটা নাম হচ্ছে আর্থিক অর্থের প্রান্তিক উপযোগ। এটা হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ। এটা এক্স পণ্য এবং এটা হচ্ছে ওয়াই পণ্যের অর্থের প্রান্তিক উপযোগ হলে ভোক্তা এক্ষেত্রে কি করবে? সাম্যাবস্থায় আছে, এক্স পণ্য বেশি কিনবে, ওয়াই পণ্য বেশি কিনবে, কিছুই কিনবে না। দেখি এটা কি পারে। 7। একটু নাম্বার উল্লেখ করবেন। 7 এ, 7 বি, একটু দেন, কারণটা হচ্ছে মনে হচ্ছে যে আগের গুলো উত্তর অনেকে দিচ্ছে। 7 বি, এক্স পণ্য বেশি কিনবে। 7 বি, 7 বি, অনেকেই বলছে 7 বি, 7 বি। 7-এর খ, মাহমুদ আক্তার, নাইমা নুপুর। 7-এর 7 সি, নীলা। নীলা 7 সি। তাহলে ও একটু বিপরীত ভাবে চলে যাচ্ছে। নিপা আক্তার 7 সি, আর জেরিন 7 সি। ওকে, প্রথমে যেহেতু এখানে প্রথমে 7 সি আনসার করেছে নীলা। নীলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদিও আপনার মাইক্রোফোনটা অন করা থাকলে আমি আপনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাইতাম। হ্যাঁ, এখানে কিন্তু যেহেতু মানে ওয়াই পণ্যের প্রান্তিক অর্থের প্রান্তিক উপযোগ কম, অবশেষে ওয়াই পণ্যটা, মানে এই অর্থাৎ ওয়াই পণ্য বেশি পরিমাণে কিনবে। ঠিক আছে। কারণটা হচ্ছে আপনি প্রতি একক অর্থ ব্যয় করে যোগ লাভ করছেন। ঠিক আছে, তো সেটা আর কি। তো যাই হোক, স্বাভাবিকভাবে অর্থের প্রতি, আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি বলবেন, আমার ইন্টারনেট একটু ঝামেলা হয়েছিল। ওকে, মনে হয় শুনতে পাচ্ছেন। থ্যাংক ইউ নীলাকে, অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, আপনাকে একটা জোরে করতালি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এটা হবে 7 সি।
এরপরে হচ্ছে 8, চাহিদার স্থিতিস্থাপকতা নেগেটিভ হলে মানে ঋণাত্মক হলে পণ্যটা কেমন হবে? সেটা হচ্ছে বিলাসজাত দ্রব্য হবে, নিকৃষ্ট পণ্য হবে, স্বাভাবিক পণ্য হবে, না বিকল্প পণ্য হবে? একটু বলবেন। 8, 8-এর একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ। 8B, থ্যাংক ইউ। নাইমানুপুর, অসংখ্য ধন্যবাদ। 9 নম্বর প্রশ্নটা, আহ কেইনসীয় মতে কর্মসংস্থান বৃদ্ধির মূল চাবিকাঠি হলো, ওই এই প্রশ্নটা মানে রিপিট হয়ে গেছে, মানে আগে একবার কাছাকাছি এটা হয়ে গেছে আর কি। 9 নম্বর প্রশ্নটা, লাস্ট কোশ্চেন। কেইনসীয় মতে কর্মসংস্থান বৃদ্ধির মূল চাবিকাঠি কি? কর বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি, মোট চাহিদা বৃদ্ধি, আমদানি বৃদ্ধি? 9C, থ্যাংক ইউ। 9C প্রথমে কে দিয়েছেন? আহ সবাই 9C, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 9C, মুমু সবার আগে কমেন্টস করেছেন, থ্যাংক ইউ আপনাকে। ও সরি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। নূপুর আপনাকে, ও না, মুমু আপনাকে অসংখ্য ধন্যবাদ সবার আগে সঠিক উত্তর প্রদানের জন্য। ওকে, তো আমাদের ক্লাসের একেবারে লাস্ট মোমেন্টে আমরা চলে আসি। যদি আপনাদের আহ কিছু জানার থাকে একটু সংক্ষেপে একটু বলবেন, আমি আর 5টা মিনিট আপনাদের সাথে একটু গল্প করব, তারপরে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি এখানে। স্যার, আপনার 49-এর কোনো ব্যাচ আছে? আসলে আমি ফাউন্ডেশন ট্রেনিং এ ছিলাম 4 মাস, আমি আজকে ফ্রি হয়েছি, যার কারণে ব্যস্ততার কারণে আমি ইয়ে করতে পারিনি, কোনো ব্যাচ কন্টিনিউ করতে পারিনি। আপনারা চাইলে আহ, আমার যেই প্রথম পেজে আমার ওখানে ইমেল নাম্বারটা আছে, আপনারা ইমেল করলে সেখানে ইমেলে নক দিতে পারেন। আমি কি হচ্ছে যে জানি না, পিটিও কর্তৃপক্ষের রেস্ট্রিকশন হয়তো বা থাকতে পারে, যে কারণে আমি আমার পার্সোনাল নাম্বার ওখানে শেয়ার করিনি। হ্যাঁ, আপনারা আমাকে ইমেল করতে পারেন। দেন তারপরে ফেসবুকে মানে আমার যে নাম MG ফারুক আহমেদ, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল নেম, ওখানে আমার ছবি আছে, FARUK ফারুক আহমেদ। এটা বলে যদি, অথবা আমার ইমেল আইডি লিখে সার্চ দিলে, আপনারা আমার এই আইডিটা পাবেন, সেখানে আমার ছবি আছে। ওই যে স্ক্রিনশট রাখতে পারেন, ওই ছবিটা দেখেও আপনারা আহ, নিশ্চিত হয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে দেন মেসেঞ্জারে কমিউনিকেশন করতে পারেন যে কোনো হেল্পের জন্য। ঠিক আছে? তো অন্য কোনো যদি জানার থাকে, সিলেবাসের পার্ট 2 নিয়ে কি আর ক্লাস হবে? সিলেবাসের পার্ট 2 নিয়ে অবশ্যই আপনাদের সাথে মনে হয় পিটিও কর্তৃপক্ষ, আমার সাথেই কথা হয়েছে ওনাদের, ওটার একটা গাইডলাইন হবে। ওটা আসলে তেমন কোনো কিছু না, আপনারা নিজেরই পড়তে পারবেন একটু, আমরা গল্প করবো সেই দিন। ঠিক আছে? তো সেটা গল্পের ছলে আমরা সেটার একটু গাইডলাইনটা দেখবো। মূলত বেশি পড়া হচ্ছে ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে হচ্ছে ডাটা, ম্যাক্সিমাম সেখানে ডাটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, অর্থনীতি সমীক্ষা টমীক্ষা, হ্যাঁ, বাজেট টাজেট করতে হবে। স্যার, আরেকবার একটু ফার্স্ট পেজটা দেখানে, আমি দিচ্ছি, ওটা নিয়ে আসতেছি। অন্য কোনো বিষয় যদি এই সকল বিষয় যদি রিলেটেড কোনো জানার থাকে কিনা, আর আপনাদের মানে ক্লাসটা, সেশনটা কেমন লাগলো, আপনারা উপকৃত হয়েছেন কিনা, যদি দুই একটা আহ অবশ্যই সমালোচনামূলক মানে গঠনমূলক সমালোচনা করে যদি একটু বলতেন, যে ওভারঅল আপনাদের কেমন লেগেছে ক্লাসটা, একটু ভালো হয় আর কি। মানে ফিডব্যাক, খুশি করানোর জন্য না, মিথ্যা বলে খুশি করানো কিন্তু আমি পছন্দ করি না। গঠনমূলক, যে আমার শব্দগুলো আপনারা শুনতে পেয়েছেন কিনা, শব্দ চয়ন ঠিক ছিল কিনা, স্লাইডটা কেমন লেগেছে। যদি আমি ব্যস্ততার মধ্যে স্লাইডগুলো আমাকে তৈরি করতে হয়েছে, অতটা সুন্দর করে তৈরি করতে পারিনি আর কি। এ হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এটা কি স্ক্রিনশট রাখতে পারেন আপনারা চাইলে। ভালো লেগেছে, কোর্স চাচ্ছি, আসলে খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। আফজাল শরীফ, জেরিন, কয়েকজনের নাম মনে আমার মুখস্থ হয়ে গেছে আর কি। আপনাদের সাথে খুব বেশি ইন্টারেক্টিভ হতো যদি সবার মাইক্রোফোনটা অন করা থাকতো। যদিও মাইক্রোফোন অন করা থাকলে নয়েজ বেশি হয়, যার কারণে সেটা হয়তো কর্তৃপক্ষ করে নাই। তো যাই হোক, আপনারা এই ইমেলটা রেখে দিতে পারেন, এটা নিয়ে আমাকে ফেসবুকে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। দেন আপনাদের সাথে আহ আপনাদের মানে আপনার হচ্ছেন আমার ভবিষ্যৎ সহকর্মী। আহ তো আমার সার্ভিসে আপনাদেরকে অগ্রিম স্বাগতম। আশা করছি আপনাদের সাথে ক্যাডার সার্ভিসে, BCS জেনারেল এডুকেশন ক্যাডার সার্ভিসে আপনাদের সাথে আমার একজন সহকর্মী হিসেবে আপনাদের সাথে দেখা হবে, অনেক বেশি গল্প হবে। আপনাদের মধ্যে থেকে অনেকে হয়তো বা আমাদের সার্ভিসে আসবেন। আর যারা এখানে পারবেন না, তাদের হয়তো বা আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায়, অন্য কোথাও খুব ভালো কোনো রিজিকের ব্যবস্থা করে রাখবে। তো পরবর্তী ক্লাস আহ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
আপনাদের এই যুদ্ধ সংগ্রামের পথটা অনেক বেশি মসৃণ সহজ হোক, সেই দোয়া ভালোবাসা আপনাদের প্রতি রইল। নেক্সট ক্লাস পর্যন্ত সবাইকে, নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। যদি আপনারা আমাকে প্লিজ অনুমতি দেন। প্রথম পেজটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি লিভ নিব এখন। আহ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।